আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভ ক্লাসে। আজকে আমরা বিগত সালের বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো দেখব এবং যেগুলো বিগত সালে খাদ্য অধিদপ্তর ডিএ পরীক্ষার প্রশ্ন আসছে সেগুলো দেখব। দেখবেন হুবহু এই বিসিএস পরীক্ষার প্রশ্ন আপনার কমন পাবেন। আর যেহেতু আমাদের স্পেশাল বিসিএস একটা আসতেছে আর 47তম বিসিএস আমাদের সামনে, সুতরাং এই ক্লাসটা বিসিএস পরীক্ষা যারা দিবেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। স্পেশাল বিসিএস আসতেছে, সুখবর ডাক্তারদের জন্য এবং যাদের আমার শিক্ষা ক্যাডার আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ইংরেজি ডিপার্টমেন্টে আছেন, বাংলা ডিপার্টমেন্টে আছেন, আইসিটি ম্যাথ ডিপার্টমেন্ট আছে, তারা খুবই লাকি। এছাড়া যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়ে, সমাজ কল্যাণ, সায়েন্সের সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো থেকেও কিন্তু ভালো ভালো পোস্ট থাকবে। এক কথায় কোনো কোনো সাবজেক্ট থেকে দেখা যাবে 10টা থাকবে, 20টা থাকবে, 50টা থাকবে, 100টাও থাকবে। তবে 100 প্লাস যেগুলো থাকবে সেগুলো অবশ্যই বাংলা ডিপার্টমেন্ট, ইংরেজি ডিপার্টমেন্ট এবং ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টেও থাকবে, কারণ মোটামুটি এই সাবজেক্টগুলো বেশি থাকে। তবে ম্যাথে আহামরি অতগুলো থাকে না, ম্যাথে একটু কম থাকে। বাংলা ইংরেজি দেখা যায় যে বাংলাদেশের মোটামুটি যে কয়টা মানে জাতীয় বিশ্ববিদ্যালয় আছে সবগুলা জায়গায় আর কি ডিপার্টমেন্ট আছে। এই পাশাপাশি সায়েন্সের সাবজেক্টগুলো, কমার্সের সাবজেক্টগুলো পাবেন এবার। তো এই একটা শুধু এমসিকিউ পরীক্ষা হবে, এমসিকিউ দিয়ে 200 নম্বর একটা এমসিকিউ দিয়ে একটা 50 নম্বর ভাইবা দিয়ে লিখে নেওয়া যাবে। এই চাকরিটা একদম তুলনা করা যায় প্রাইমারি পরীক্ষার সাথে। প্রাইমারি পরীক্ষা যেরকম 75 নম্বর একটা প্রিলি পরীক্ষা দিয়েই তারপর একটা ভাইবা দেওয়া যায়, তাহলে চাকরিটা হয়ে যায়। তেমনি বিশেষটা কিন্তু ওরকম একদম সহজ। এর আগে যারা শিক্ষা ক্যাডার পেয়েছে তারা কিন্তু জেনারেল 900 নম্বরের লিখিত পরীক্ষা দিয়েছে, পাশাপাশি নিজ সাবজেক্ট সম্পর্কে আরো এক্সট্রা 200 নম্বরের পরীক্ষা দিয়েছে। টোটাল 1100 নম্বর মহা একটা কি লিখিত পরীক্ষা দিয়ে তারপর তাদের আবার 200 নম্বর একটা ভাইবা দেওয়া লাগছে। চিন্তা করেন, 11, 12, 1300 নম্বরের পরীক্ষা দিয়ে তার একটা শিক্ষা ক্যাডার পেতে হয়েছে। আর এই বছর এগুলো কিচ্ছুই লাগবে না, 200 নম্বরের প্রিলি আর সাথে 50 নম্বর একটা কি ভাইবা, মাত্র 250 নম্বর। কত সহজ না? হ্যাঁ সহজ। তবে অবশ্যই আপনাদের কি করতে হবে, পড়াশোনা করতে হবে। এখানে কিন্তু প্রিলি পরীক্ষায় বেশি একটা নম্বর অর্জন করতে হবে। এখানে দেখা গেল যে প্রশ্ন ধরনের 130 পাওয়া লাগতে পারে, কিন্তু কম টিকাবে। তো ধরে নেন 130 প্লাস নম্বর অবশ্যই রাখতে হবে। 130 থেকে 140 না রাখলে আপনি কিন্তু তখন টিকতে পারবেন না, এটা নিশ্চিত থাকে, বুঝছেন? অন্যান্য পরীক্ষায় যেমন 47তম বিসিএস পরীক্ষা দেখা গেল যে 115 থেকে 130 200 মধ্যে পেলে আপনি টিকতে পারবেন। বাট স্পেশাল যেখানে আছে সেখানে কিন্তু একটু বেশি পাওয়া লাগবে। যারা জেনারেল ডাক্তার যারা আছেন তাদের একটু কম লাগবে, কারণ ডাক্তার মানে তারা অতটা পারে না, তারা কম পারবে। তারা দেখা গেল 200 নম্বর এমসিকিউর ভিতরে তাদের 100তেও টিকাতে পারে, 100 থেকে 110 ডাক্তারদের আলাদা টিকাবে। কিন্তু জেনারেল যারা আছেন, যারা শিক্ষকেরা আছেন তাদের কিন্তু একটু বেশি নম্বর লাগবে, কারণ আপনার একটু হাড্ডাহাড্ডি লড়াইটা মোটামুটি ভালোই হবে। যাই হোক, আমরা এই বিশেষ পরীক্ষায় বিগত সালের প্রশ্নগুলো সলভ করবো, যেগুলো কনফিউশন সৃষ্টি হয় আপনাদের কাছে, এবং ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেবো যেগুলো একটার মাধ্যমে অনেকগুলো আপনি তৈরি করতে পারেন। এবং এখান থেকে হুবহু দেখবেন খাদ্য অধিদপ্তর পরীক্ষা কেমন পড়বে, প্রাইমারি শিক্ষকীয় পরীক্ষা কেমন পড়বে, নিবন্ধন পরীক্ষা কেমন পড়বে, এমনকি 10 থেকে 20তম গ্রেড পরীক্ষা একদম টাটকা শতভাগ কমন পাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা ঝটপট উত্তর করে ফেলে দেখি কে কোন জায়গা থেকে আমাদের সাথে আছেন, এটা একটু দেখতে চাই। ওকে, আবু রায়হান তিনি দিচ্ছেন চুম্মা। কার গালে তুমি চুম্মা দিলা সেটা একটা দেখার বিষয়। আমার গালে চুম্মা দিয়ে কোনো লাভ নাই, কারণ আমি একটা ছেলে, তুমিও একটা ছেলে। যদি কোনো মেয়ে একটা চুম্মা দিত তাহলে আমি খুব খুশি হইতাম, বুঝতাম যে না কোনো মেয়ে আমাকে একটা ফ্লাইং কিস দিয়েছে। যদি নাসির স্যারের জন্য একটা কি একজন একটা ফ্লাইং কিস দিয়েছে, তাই না? আবার অনেকে আবার প্রশ্ন করেন, স্যার বাংলার ভিতরে ইংরেজি কেন? ফ্লাইং কিস মানে কি? অনেকে আবার জানতে চাইবে যে ফ্লাইং কিস মানে কি। আমিও জানি না সে ফ্লাইং কিস মানে কি। শুধু আমি দেখি বিভিন্ন ফেসবুকে দেখা যায় এইরকম দিয়া ফু দিয়া পাঠাই দেয়, তাহলে নাকি অন্যের গালে পড়ে যায়। যাই হোক, এগুলো যারা ভালো ভালো স্টার যারা আছে তারা এই কাজটা করে, ঠিক আছে, ফ্লাইং কিস দেয়। যাই হোক, আমিও আপনাদেরকে দিয়ে দিলাম। আমার যারা প্রাণপ্রিয় ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবে কে কোন জায়গা থেকে আজকে আমাদের লাইভ ক্লাসটা দেখতেছেন এবং কেমন আছেন আপনারা। এটা একটু দেখবেন, অনেক জায়গায় বিদ্যুৎ থাকে না, বৃষ্টি হয়, বজ্রপাত হয় এবং লোডশেডিং হয়। বিশেষ করে গ্রামগঞ্জে, ঢাকা শহরে মোটামুটি কম লোডশেডিং হয় এবং ঢাকার বাইরে মোটামুটি একটু লোডশেডিং আছে। একটু দেখি। আর রাত অনেক হয়ে গেছে 10টা, কিন্তু বেকারদের জন্য রাত কোনো ব্যাপারই না, কারণ এই প্রশ্ন কিন্তু আসবে, কনফিউশন প্রশ্ন। চাকরি যাদের লাগবে তাদের অবশ্যই আসবে। ওকে, আমাদের রিনা খন্দকার আছেন আমাদের সাথে যুক্ত। থ্যাংক ইউ রিনা খন্দকার। এবং আপনারা কে কোন জায়গা থেকে আরো আছেন আমি একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। চটপট একটু শেয়ার করে দেন ক্লাসটা, কারণ আপনার লাইভটা শেয়ার করার মাধ্যমে আপনার ফ্রেন্ড সার্কেল সবাই আমাদের জব বেনিফিট সম্পর্কে জানতে পারে এবং ক্লাসটা দেখতে পারে। এবং এই সব শেয়ারকারী কিন্তু ওয়াও
সেই ঝকঝকে চকচকে আপনাদের 47তম বিসিএস এর জন্য রচিত এবং 48তম বিসিএস পরীক্ষার জন্য রচিত ক্যারিয়ার প্লাস বাংলা ভাষা সাহিত্য। এবং এই ক্যারিয়ার প্লাস বাংলা ভাষা সাহিত্য বইটা যারা নিয়েছেন তারা একটা কমেন্টের মাধ্যমে জানাবেন বইটা আপনাদের জন্য কেমন লাগলো, এই বইটার সাজানোর স্টাইলটা কেমন লাগলো, বইয়ের কাগজগুলো কেমন এবং বইয়ের ভিতরে ব্যাকরণ এবং সাহিত্য পাঠটি কেমন, এটা ঝটফট কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। অনেক কষ্ট করে পরিশ্রম করে আপনাদের জন্য ক্যারিয়ার প্লাস বাংলা শতভাগ কমনের জন্য তৈরি করে ইনশাআল্লাহ। এই বইটা আপনার জন্য একটা বাইবেল বলা যায়। যেমন আপনার যদি কোনো ছোট ভাই ব্রাদার যদি নবম দশম শ্রেণী পড়ে থাকে তাদের জন্য এটা বেস্ট একটা বই, উচ্চ মাধ্যমিক পড়ে থাকে তাদের জন্য বেস্ট একটা বই, যদি কেউ নার্সিং ভর্তি পরীক্ষা দেয় এবং ইউনিভার্সিটি এডমিশন দেয় তাদের জন্য বেস্ট একটা বই, আর বিশেষ করে বিসিএস পরীক্ষার জন্য তো বেস্ট একটা বই, এবং 10 থেকে 20 মিনিট এবং প্রাইমারি নিবন্ধনের জন্য একটা বেস্ট একটা বাংলা বই ক্যারিয়ার প্লাস বাংলাতে। দেখি আজকে ক্যারিয়ার প্লাস বাংলা বইটা কে পান, সর্বোচ্চ শেয়ারকারী কে থাকে, এটা আমরা দেখবো। ওকে ওকে ওকে, আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছে, অনেক 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 যুক্ত হয়েছেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবার আমরা ঝটপট আমাদের অধিকারী তরুণী, তিনি আমাদের মিরপুর 10 থেকে আছেন, রোদেলা রুমি আছেন আমাদের সাথে। ওয়াও, জান্নাতুল ফেরদৌস, ইসরা জান, খুব ভালো বই, সহজে আত্ম করা যায়। মুনিয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফাহিমা আফরিন, আলহামদুলিল্লাহ বইটা অনেক ভালো। কারা কারা বইটা হাতে পেয়েছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর এই বইটা আমাদের মিরপুর 10 আর বাংলাদেশে আমাদের সকল ব্রাঞ্চে পাওয়া যাবে এবং নীলক্ষেত পাবেন মামুন বুক হাউস। আর বইটা খুচরা মূল্য নেবেন মাত্র 350 টাকা। আর যদি কেউ অনলাইন অফার করতে চান তাহলে অবশ্যই আপনাকে 400 টাকা পে করতে হবে। স্যার আপনার বইটা আজকে নিলাম কিন্তু পৃষ্ঠা সেরা বাজলো কেন? আচ্ছা, তোমার বইটা যদি কোনো পৃষ্ঠা সেরা বাজে চেক করে নিবা, যে লাইব্রেরি থেকে কিনবা না কেন বইতে চেক করে নেবা। প্রথম প্রশ্ন আমরা চলে যাই, সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? এই প্রশ্নটা 40তম বিসিএস পরীক্ষা এসেছেন এবং এই প্রশ্নটা আমরা একটু দেখবো, একটু কঠিন একটা প্রশ্ন, তবে দেখি আপনারা পারবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? এই প্রশ্ন 40তম বিসিএস পরীক্ষা। প্রথম অপশন আছে ময়নালদা আশুতোষ, দ্বিতীয় অপশন আছে রাজা রামমোহন রায়, এবং তৃতীয় অপশন আছে রামেন্দ্র সুধর ত্রিবেদী, এবং চতুর্থ নম্বর আছে নাথানিয়েল ব্রাসি হ্যালহেট। এবার আপনাকে বলতে হবে উত্তরটা, ঝটপট উত্তরটা করেন দেখি দেখি। আমাদের মাগুরা থেকে স্যার খাদিজা আক্তার আছেন, আমাদের দিনের সূর্য জয়পুরহাট থেকে স্যার ক ক, ভোলা জেলা থেকে আছেন, খুব ভালো একটা বই, থ্যাংক ইউ জাহিদ। ডিউ ড্রপস উত্তর বলছেন খ, এবং বৃষ্টি সংখ্যা বলছেন ক। এই প্রশ্নটা দেখবেন বিসিএস পরীক্ষায় যেহেতু ধরেছে, এই সেম প্রশ্নটাই দেখবেন অন্য কোন জব পরীক্ষায় ধরে দিবে। স্যার বই পেয়েছি স্যার, সেই সুন্দর হয়েছে বইটা, থ্যাংক ইউ তানিয়া সুলতানা। ক হবে ক, তবে উত্তরটা অনেকেই বলছেন ক, কেউ বা বলেছেন খ, কেউ বা বলেছেন গ। আমরা জানি এইরকম প্রশ্ন পরীক্ষার হলে ভেজাল লাগে, এই জন্যই কিন্তু বিশেষ পরীক্ষা এই ধরনের প্রশ্ন উত্তরটা দেয়। কারণ পরীক্ষা ওরা জানে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বাজারে কোনো বা গাইড বই দেয়া আছে নাথানিয়েল ব্রাসি হ্যালহেট, কখনো বা কোনো বইয়ে দেয়া আছে রাজা রামমোহন রায়, কখনো বা কোনো বইতে দেয়া থাকে ময়নালদা আশুতোষ। আজকে একটা টেকনিকের মাধ্যমে আপনাদের এই জিনিসটা আমি শিখিয়ে দিব যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি। তাই সর্বপ্রথম বাংলা ভাষার, এখানে কিন্তু বাংলা ভাষার বলেছে, কথাটা কি বলছে? বাংলা ভাষার। আর আমরা জানি সর্বপ্রথম বাংলা ভাষায় এই ব্যাকরণ রচনা করেন একজন পর্তুগিজ ফ্রিঙ্গি, যিনি এই 1743 সালে পর্তুগালের রাজধানী এই লিসবন থেকে এই বইটা প্রকাশ করেন। তিনি যখন এই ভারতীয় উপমহাদেশে এসেছিলেন তখন কিন্তু আমাদের গাজীপুরের ভাওলে বসে তিনি এই বিখ্যাত বইটা রচনা করেন। আর এটি বাংলা এবং পর্তুগিজ ভোকাবুলারি টাইপের একটা বই রচনা করেন। এই জন্য বাংলা ভাষার প্রথম অভিধান রচয়িতাও বলা হয় এই ময়নালদা আশুতোষ। বাংলা ভাষার প্রথম অভিধান রচয়িতা এবং বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা সেই একই ব্যক্তি, তিনি হলেন ময়নালদা আশুতোষ। তিনি হলেন একজন পর্তুগিজ খ্রিস্টান এবং তাকে আমরা ফ্রিঙ্গি বলি। তিনি এই বইটা রচনা করেন কোথায় বসে? বাংলাদেশের গাজীপুরের ভাওলে বসে। তৎকালীন এই ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশে বাংলা ছাপাখানা না থাকার কারণে তিনি এটাকে নিয়ে যান তার রাজধানী কোথায়? পর্তুগালের রাজধানী লিসবন নিয়ে যান এবং সেখান থেকে তিনি রোমান লিপিতে এটা প্রকাশ করেন 1743 সালে। তাহলে পরীক্ষা কিন্তু প্রশ্ন এখান থেকে ধরতে পারে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বিশ্বের কোন দেশ থেকে প্রকাশ পায়, আবার বলতে পারে বিশ্বের কোন রাজধানী থেকে প্রকাশ পায়, সেটা হলো পর্তুগালের রাজধানী লিসবন থেকে। আরেকটা প্রশ্ন আসতে পারে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কত সালে প্রকাশ পায়, সেটা হলো 1743 সালে। আরেকটা প্রশ্ন ধরতে পারে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বাংলাদেশের কোন জেলায় বসে রচনা করা হয়। এই প্রশ্নটা 2025 সালে একটা চাকরি পরীক্ষায় কিন্তু ধরেছিল। তো এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকবার আসতে পারে। আবার বলতে পারে বাংলা ভাষার প্রথম অভিধানের নাম কি, আবার বলতে পারে বাংলা ভাষার প্রথম অভিধান রচয়িতার নাম কি, আবার বলতে পারে বাংলা ভাষার প্রথম অভিধান কোথা থেকে প্রকাশ পায়, আবার বলতে পারে বাংলা ভাষার প্রথম অভিধান বাংলাদেশের কোন জেলায় বসে রচনা করা হয়। যেভাবে প্রশ্ন আসুক উত্তর যেন আমরা পারি। তাহলে এখন দেখেন সর্বপ্রথম বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন এই আমাদের পর্তুগিজ নাগরিক, তার নাম হলো ময়নালদা আশুতোষ। এবার আপনাদেরকে বলতে হবে ওই বইটার নাম কি। ঝটপট উত্তর,
বলেন বলেন, দ্রুত দ্রুত দ্রুত। এই বইটার নাম কি বলতে হবে আপনাদেরকে। বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি? ঝটপট উত্তর। বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি, কে বলতে পারেন? বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি, কে বলতে পারেন? বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি? দ্রুত বলো, দ্রুত ঝটপট। এখানে এই সেই বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নামটা কি বলতে হবে না ভাইয়া? সেই নামটা কি? ঝটপট। বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি? সোহেল, একটা নিজ টেকনিক বলে দিই, সেটা হলো বাংলা ভাষার প্রথম ব্যাকরণ মনে রাখবেন পর্তুগিজ শ্যাম্পু, আর কিছুই মনে রাখা লাগবে না। নামটা মনে রাখেন কি, টেকনিক দিয়ে শিখিয়ে দিছি, পর্তুগিজ শ্যাম্পু। অর্থাৎ বাংলাদেশের কোনো শ্যাম্পু হবে না, এটা একমাত্র পর্তুগালের শ্যাম্পু। তাহলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম পর্তুগিজ শ্যাম্পু। অর্থাৎ ওই বইটার নাম ভোকাবুলারি এন ইডিওমা বেন গল্লা ই পর্তুগিজ। সুতরাং চারটা অপশন দেখে যাতে আপনি ঝটপট টিক দিতে পারেন, এই জন্য এই বইটার নামের শেষে একটা নাম দেখাচ্ছে পর্তুগিজ। তাহলে বইটার নাম কি? ভোকাবুলারিও এন ইডিওমা বেন গল্লাই পর্তুগিজ। আর শ্যাম্পু দিয়ে কি বোঝাচ্ছি আমি? শ্যাম্পু দিয়ে বুঝেছি এই যে মনোল দা আসুম্পসা, অর্থাৎ এই বইটার রচয়িতা মনোল দা আসুম্পসা। ক্লিয়ার 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 ক্লিয়ার। মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে তো? গুড। তাহলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা মনোল দা আসুম্পসাও, ওই বইটার নাম ভোকাবুলারিও এন ইডিওমা বেন গল্লা ই পর্তুগিজ। শর্টকাট মনে রাখবা পর্তুগিজ শ্যাম্পু। আপনাকে যদি কেউ প্রশ্ন করে বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি, শর্টকাট মনে রাখবেন পর্তুগিজ শ্যাম্পু। আবার আসতে পারে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ প্রকাশ পায় কত সালে? এটা আমি বলে দিয়েছি 1743 সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে। এরপর যদি আপনাকে প্রশ্ন করা হয় বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম কি, এটা হবে এ গ্রামার অব দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ভালো করে খেয়াল রাখেন, যদি বলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম কি, উত্তরটা হবে এ গ্রামার অব দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এই বইটা প্রকাশ পায় 1778 সালে হুগলি প্রেস থেকে। আর এই বইটির রচয়িতা নাথানিয়েল ব্রাসি হ্যালহেট। তা লিখে রাখেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম। দ্রুত লিখে রাখো, এই প্রশ্নটা লিখে রাখো, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম। যদি ব্যাকরণ গ্রন্থ বলে, কথাটা খেয়াল রাখো, এখানে অনলি বলেছে কি সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ, এখানে কোথাও কোনো গ্রন্থ লেখা নাই। তাহলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ কথাটা উল্লেখ থাকলে সেটা হবে এ গ্রামার অব দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এ গ্রামার অব দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, নট বেঙ্গলি। এ গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এই বইটা প্রকাশ পায় 1778 সালে হুগলি প্রেস থেকে। আর এই বইটা রচনা করেন আমাদের নাথানিয়েল ব্রাসি হ্যালহেট। ক্লিয়ার সবাই? স্যার আমার পাও ভেঙে যাচ্ছে মনে হয় স্যার, লিখতে হাতও ভেঙে যাবে না স্যার? কেন, কি হলো? এ গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। দ্রুত লেখো, এ গ্রামার অব দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। দ্রুত বলো, এ গ্রামার অব দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? তাহলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বললে সেটা হবে পর্তুগিজ শ্যাম্পু। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম বললে সেটা হবে এ গ্রামার অব দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। অনেকে আবার এটা বলেন এ গ্রামার অব দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই গ্রামার অব দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই বইটা হলো বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ গ্রন্থ। আর এই বইটা রচনা করেন রাজা রামমোহন রায়। আর এটি প্রকাশ পায় আমাদের শ্রীরামপুর মিশন মুদ্রণ প্রেস থেকে 1801 সালে। তবে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে এটা। সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? মনোল দা আসুম্পসা। তার রচিত বইটার নাম ভোকাবুলারি এন ইডিওমা বেন গল্লা ই পর্তুগিজ। আর বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম যদি বলে এ গ্রামার অব দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এই বইটা রচনা করেন নাথানিয়েল ব্রাসি হ্যালহেট। ক্লিয়ার সবাই? মনে 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 থাকবে। স্যার বিগত কয়েক মাস আপনার ক্লাস করি না বলে মা ঝাড়ু কি পিড়া কইরে আপনার ক্লাসে নিয়ে আসছে। বাহ সাকিব স্যার, আগে বই থেকে এখানকার বইতে পৃষ্ঠা অনেক কম, তবে এবারে বই পৃষ্ঠা অনেক কমে দিয়েছে। আজাইরা জিনিস বাদ দিয়া এক্সক্লুসিভ জিনিস অনেক অ্যাড করে দিয়েছে, এটা আপনারা বুঝতেই পারতেছেন। মানে ডাবল এমসিকিউ আর রাখি না। আগের বইটার ভিতরে ডাবল এমসিকিউ ছিল, বা ডাবল এমসিকিউ গুলো আমরা কেটে দিয়েছি। ওকে, এবারে দেখো, যদি বলা হয় বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের নাম, এবারে প্রশ্নটা দিবে বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের নাম। খেয়াল করো, বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের নাম অথবা ব্যাকরণ গ্রন্থের
নাম। এটা হলো আমাদের রাজা রামমোহন রায় লিখেছে। এই যে বাংলা ভাষায় কথাটা বলছে সেটা হবে গৌড়ীয় ব্যাকরণ। বইটার নাম কি ভাইয়ারা? ওই বইটার নাম গৌড়ীয় ব্যাকরণ। এই বইটা প্রকাশ পায় 1833 সালে। কত সালে? 1833 সালে শ্রীরামপুর মুদ্রণ প্রেস থেকে। মনে থাকবে। প্রাইমারি ফাউন্ডেশনের বই পাও নাই কেন? একটা তাসনিম প্রাইমারি বই তো আমরা দিচ্ছি। আমাদের হটলাইন নাম্বারে কল দাও, হটলাইন নাম্বারে কল দিয়ে বই নিয়ে নাও, টেনশনের কোনো কারণ নাই। আর যারা 11 থেকে 20তম গ্রেডে যারা ভর্তি হয়েছেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য জোস বই তৈরি করা হয়েছে। একদম এই শনিবারের আপডেট সকল চাকরি পরীক্ষা প্রশ্ন 2025 সালে সব চাকরি পরীক্ষা প্রশ্ন অ্যাড করা হয়েছে। আর এটা পেতে আর মাত্র 5 দিন ওয়েট করতে হবে। আমাদের আগামীকাল প্রেসে চলে যাবে, ইনশাআল্লাহ প্রেস থেকে ছাপিয়ে আসতে প্রিন্ট বাইন্ডিং হতে আর 4 থেকে 5 দিন সময় লাগবে। ইনশাআল্লাহ সবাই পেয়ে যাবে। তাহলে বাংলা ভাষায় রচিত প্রথম ভাষায় কথাটা বললেই গৌড়ীয় ব্যাকরণ। রচনা করেছেন কে? রাজা রামমোহন রায়। আর এই বইটা প্রকাশ পায় 1833। লেখা ক্লিয়ার কিনা বলেন তো? দ্রুত বলে লেখা ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? সবাই বলো কথা ক্লিয়ার কিনা? একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি যৌগিক শব্দ? এটা 40তম বিশেষ পরীক্ষার একটা প্রশ্ন, হুবহু কমন পড়েছিল, হুবহু। এই জিনিসটা যদি আপনাকে পারতে হয় তাহলে আপনাকে শিখতে হবে যৌগিক শব্দটা কি, রুর বা রুরি শব্দটা কি, যোগরুর শব্দটা কি। অর্থাৎ অর্থ অনুসারে শব্দকে 3 ভাগে ভাগ করা যায়। এটা পুরাতন বোর্ড বইয়ে একটা তথ্য। নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই এই তথ্যটা এখন আর নেই। তবে আমরা খেয়াল রাখবো এই পুরাতন বোর্ড বই অনুযায়ী আমরা জানি অর্থ অনুসারে শব্দ 3 ভাগে বিভক্ত। প্রথমে হলো যৌগিক শব্দ, 2 নম্বর হলো রুর বা রুরি শব্দ, 3 নম্বর হলো যোগরুর শব্দ। আমি যখন এই টপিকটা পড়াই তখন কিন্তু একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিই যৌগিক শব্দ চেনার উপায়। এখানে বলছে যৌগিক শব্দ। তাই যৌগিক শব্দের একটা টেকনিক হলো মধুর মিতালি গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে রাধুনী দৌহিত্রীকে সঙ্গে নিয়ে গোলাপি চিকা মারতে গেল। এই টেকনিকটা যদি মনে রাখতে পারেন তাহলে আপনি অনায়াসেই এই উত্তরটা দিতে পারবেন। তো টেকনিকটা সবাই একটু লিখে রাখো। মধুর মিতালি গায়ক, মধুর মিতালি গায়ক, মধুর মিতালি গায়ক কর্তব্য না করে, কর্তব্য না করে বাবুয়ানা, বাবুয়ানা ভাব করে, বাবুয়ানা ভাব করে রাধুনী দৌহিত্রকে সঙ্গে নিয়ে, রাধুনী বানানটা কিন্তু ক্লিয়ার সুন্দর মতো লিখবা, রাধুনী দৌহিত্রকে সঙ্গে নিয়ে, সঙ্গে রাধুনী দৌহিত্রকে সঙ্গে নিয়ে গোলাপি চিকা মারতে গেল, গোলাপি চিকা মারতে গেল। দেখো এই হলো যৌগিক শব্দ চেনার উপায়। এখানে কি কি যৌগিক শব্দ? মধুর, মিতালি, গায়ক, কর্তব্য, বাবুয়ানা, এরপর হলো রাধুনী দৌহিত্র, এবার গোলাপি, আর একটা হলো চিকা মারা। এখন দেখো পরীক্ষা আছে নিচের কোনটি যৌগিক শব্দ? অপশনে প্রথমে আছে প্রবীণ, দ্বিতীয় আছে জ্যাঠানি, এবং 3 নম্বর আছে শরৎ, এবং 4 নম্বরে গ নম্বর অপশন আছে মিতালি। এই যে দেখো আমাদের মিতালি আছে, সুতরাং উত্তরটা হবে মিতালি। লেখা ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ইয়াসমিন সবুজ, জয় স্বর্ণা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের জাহিদ হাসান, রুবেল হাসান আমাদের সাথে, শারমিন আক্তার, শারমিন হাসান, আমরা জয় সূত্রধর আমাদের সাথে আছেন, এবং ইয়াসমিন স্বপ্না হাসান আমাদের সাথে, নেসারউদ্দিন হোসেন এবং শিরিন জামান, বুশরা জান্নাত, তানজিনা ভুইয়া, কামাল উদ্দিন ইউনিক এডুকেশন, এবং নুসরাত জাহান আছেন আমাদের সাথে, এবং দিনে আছেন আমাদের সাথে। ভেরি গুড। তিনি বলেছেন আজ স্যারকে আজ অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ বেবি, থ্যাংক ইউ বেবি, থ্যাংক ইউ বেবি। এরপর মহসিনা আক্তার তিনি আমাদের সাথে আছেন, এবং কামাল উদ্দিন তিনি আছেন আমাদের। অমিত সাহা তিনি কিন্তু আপনাদেরকে কিন্তু সুন্দর মতো এই টেকনিকটা লিখে দিয়েছে যে মধুর মিতালি গায়ক কর্তব্য না করে বাবুরা ভাব করে রাধুনী দৌহিত্রীকে সঙ্গে নিয়ে গোলাপি চিকা মারতে গেল। যাক, ইঁদুর মেরে ফেলুক সমস্যারে আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরে চলে যাই ঝটপট। এবারে দেখে আমাদের জন্য বিসিএস এর কোন প্রশ্নটা অপেক্ষা করতেছে। এখানে একটা প্রশ্ন আসছে, চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? 40তম বিসিএস পরীক্ষা এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাস চর্যাপদের ক্লাসে কিন্তু পড়িয়ে থাকি। এবার ঝটপট উত্তরটা আপনাদের কাছ থেকে আশা করছি। চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? প্রবোধচন্দ্র বাগচি, নাকি যতীন্দ্র মোহন বাগচি, নাকি প্রফুল্ল মোহন বাগচি, নাকি প্রণয় ভূষণ বাগচি? উত্তরটা ঝটপট ঝটপট ঝটপট। উত্তরটা কি হবে? আমি সিলেট থেকে আছি। সিলেট থেকে কি আছো রে? মান্না আক্তার, তিনি আছেন সিলেটের ফ্রি, সিলেটের ফ্রি না? তুমি ভালো আছেনি? তুমি ভালো আছেনি?
দ্রুত দ্রুত দ্রুত, এটা কি হবে? উত্তরটা বলে দাও, এটা কি হবে? প্রবোধচন্দ্র বাগচি। এবার আমি একটু ভালো করে উত্তরটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। বলছে চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন। তার আগে আমাদের জানতে হবে এই চর্যাপদ প্রথম তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন কে, এটাকে জানতে হবে। তাহলে আমরা লিখে রাখি চর্যাপদ প্রথম তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন ডক্টর কীর্তিচন্দ্র। তিনি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন এবং এই তিব্বতী ভাষার অনুবাদটি আবিষ্কার এবং প্রকাশ করেছিলেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। তিনিও কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন এবং তিনি এটা আবিষ্কার এবং প্রকাশ করেন 1938 সালে। তাহলে লিখে রাখেন চর্যাপদ প্রথম তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন কে? দ্রুত লিখে রাখো, চর্যাপদ প্রথম তিব্বতীয় ভাষায়, চর্যাপদ প্রথম তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন, তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন। তো চর্যাপদ প্রথম তিব্বতী ভাষায় অনুবাদ করেন ডক্টর কীর্তিচন্দ্র। লিখে রাখো ভাইয়ারা, ডক্টর কীর্তিচন্দ্র। ইনি কে? ইনি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। এরপর প্রশ্ন, চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? তা এরপরে চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার এবং প্রকাশ করেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি 1938 সালে। লিখে রাখো 1938 সালে। ক্লিয়ার সবাই? স্যার আমি এখনো বই পাইনি, কেন বলা হলো বই পাঠানো হবে? বরিশাল থেকে রিক্তা আক্তার, আরিফ খান ক। আচ্ছা এটা লিখছেন কিনা দ্রুত বলো, এটা লিখছেন কিনা? তাই প্রথম প্রশ্ন হলো চর্যাপদ প্রথম তিব্বতী ভাষায় অনুবাদ করেন ডক্টর কীর্তিচন্দ্র, আর দ্বিতীয় প্রশ্ন হলো চর্যাপদের এই তিব্বতীয় ভাষার অনুবাদটা আবিষ্কার এবং প্রকাশ করেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি 1938 সালে। ক্লিয়ার? লেখা শেষ হলে ডান লিখবা, লেখা শেষ হলে ডান লিখতে হবে কিন্তু, লেখা শেষ হলে ডান লিখবা। ওয়াও, আমাদের পরের প্রশ্নটা চলে যায়। এখানে প্রশ্নটা কিন্তু ভুল আছে। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাপতি ছিলেন? এটাও কিন্তু 40তম বিসিএস পরীক্ষার একটা লিটারেচারের প্রশ্ন। খেয়াল করো, এখানে প্রশ্নটা কিন্তু ভুল। এটা কি? প্রশ্নটা কিন্তু ভুল আছে। কোথায় ভুল আছে বলতো? গীত গোবিন্দ লেখা। আসলে খেয়াল করো জিনিসটা, আসলে গীত গোবিন্দ হবে না, এটা হবে গীত গোবিন্দম। গীত গয়কার গো, বয়সিকের বি, নয়দম ম। এই গীত গোবিন্দম এই কাব্যটা কে লিখছে? গীত গোবিন্দম এই যে কাব্যটা, এই কাব্যটা কে লিখলো বলতে পারবা? এই কাব্যটা লিখছে জয়দেব। জয়দেব, এই জয়দেব কিন্তু সংস্কৃত ভাষার কবি। আর এই গীত গোবিন্দ নামে যে কাব্যটা লিখছে তিনি কিন্তু আরেকজন ব্যক্তি। লেখো গীত গোবিন্দ। গীত গোবিন্দ এই কাব্যটা লিখছে কে? আমাদের গোবিন্দ দাস কবিরাজ। লিখে রাখো, কাজে দিবে। গোবিন্দ দাস কবিরাজ। দেখো এই বইটা কিন্তু লেখা ব্রজবুলি ভাষা। এই বইটা কোন ভাষায় লেখা? গীত গোবিন্দ এটা কিন্তু লেখা ব্রজবুলি ভাষায় রচিত, ব্রজবুলি ভাষায় রচিত। প্রথম প্রশ্ন দেখো, যদি আসে এই গীত গোবিন্দম, যদি একটা ম থাকে, এই গীত গোবিন্দম কাব্যটি লেখা কিন্তু সংস্কৃত ভাষায় এবং এই সংস্কৃত ভাষায় গীত গোবিন্দম কাব্যটি রচনা করেন আমাদের জয়দেব। জয়দেব কিন্তু একজন বাঙালি, বাট তিনি বাংলা ভাষায় কিছুই লেখেননি, তিনি কিন্তু সংস্কৃত ভাষায় বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন। তো পরীক্ষা যদি আসে গীত গোবিন্দম কাব্যটা কার, উত্তর হবে জয়দেব। আর যদি বলে গীত গোবিন্দ কাব্যটি কার, এই গীত গোবিন্দ কাব্যটি কোন ভাষায় রচিত? এটি ব্রজবুলি ভাষায় রচিত, আর এইটা রচনা করেন আমাদের গোবিন্দ দাস কবিরাজ। তা প্রশ্ন আসছে গীত গোবিন্দম কাব্যের রচয়িতা, এখানে একটা ম হবে, শুধু কি হবে? ম। গীত গোবিন্দম কাব্যের রচয়িতা জয়দেব কার সভাপতি ছিলেন? আমরা জানি তিনি হলেন লক্ষণ সেন। সেন বংশের শেষ রাজা ছিলেন আমাদের লক্ষণ সেন। এই লক্ষণ সেনের সভাপতি ছিল কে? জয়দেব। রাজসভার সভাপতি কি ছিল? জয়দেব। তো প্রশ্নটা এসেছে গীত গোবিন্দম কাব্যের রচয়িতা জয়দেব কার সভাপতি ছিলেন? উত্তরটা হবে লক্ষণ সেন, লক্ষণ সেন, লক্ষণ সেন। ক্লিয়ার? দ্রুত 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 দ্রুত। জব ক্যারিক লিখছে স্যার হিসাবের জন্য কি ক্লাস করা লাগে? তাহলে গণিত ইংরেজি ব্যাকরণের জন্য কি করা লাগবে? আমাদের একজন জব ক্যান্ডিডেট আছেন, তিনি লিখছে হিসাবের জন্য কি ক্লাস করা লাগে? এই প্রশ্নের জবাবটা আপনারাই দিয়ে দেন যে হিসাবের জন্য কি তিনি সবই পারেন, তিনি সবই পারেন, অথচ এতটুকু বুঝাইলাম তিনি এতটুকুই কিন্তু জানতেন না।
তিনি যে কমেন্ট করছেন তিনি এতটুকুই জানতেন না যে গীত গোবিন্দম কাব্যটি রচয়িতাকে আর গীত গোবিন্দ কাব্যটি রচয়িতাকে, এতটুকুই কিন্তু তিনি জানতেন না। তারপর তিনি এসে একজন পাণ্ডিত্য করে গেলেন যে এসবের জন্য কি ক্লাস করা লাগে, বুঝছেন? তিনি বলছেন এসবের জন্য কি ক্লাস করা লাগে, বলেন না। আচ্ছা, লেখা শেষ। জব মেডিসিনের মাদারীপুর শাখা কি হবে? হবে ইনশাল্লাহ, দোয়া করো, হবে 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 হবে। দেখেন, তাকে প্রশ্ন করেন, তিনি জীবনও পারতেন না যে গীত গোবিন্দ কাব্যটিকার আর গীত গোবিন্দ কাব্যটিকার, এতটুকুই তিনি পারতেন না। অথচ তিনি এসে এখানে এসে কি করলো, একটু নিজের একটু পাণ্ডিত্য দেখাইলো। ওকে, পরের প্রশ্নটা আমরা একটু দেখি। দেখেন, এই প্রশ্নটা বলছে কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়? ব্রজবুলি, বাংলা, সংস্কৃত নাকি হিন্দি? এই রিলেটেড আমাদের কিছু প্রশ্ন জানতে হবে যে কবি যশোরাজ খান কে, এই সম্পর্কে বিস্তারিত জানতে, ব্যাখ্যা জানতে হবে। কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়? আগে আপনার উত্তরটা দেখতেছি, মনে থাকে মধ্যে। আচ্ছা, এটা কি হবে বলেন তো, মনে থাকবে? আর হচ্ছে ভাই লাল পানি বেশি খেয়েছে, লাল পানি বলতে তো ভাই চাও হতে পারে, লাল চাও তো হতে পারে। উত্তরটা কি হবে বলেন, এটা কি হবে? দেখো ভালো করে এটা খেয়াল রাখো, এখান থেকে আমাদের কবি যশোরাজ খান একটু বিস্তারিত জানতে হবে। বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়? আমি উত্তরটা বলে দিচ্ছি, উত্তরটা হবে ব্রজবুলি ভাষায়। কোন ভাষায়? ব্রজবুলি ভাষা। এই ব্রজবুলি ভাষা সম্পর্কে বিসিএস অন্য জব সম্পর্কে সব জব পরীক্ষা মোটামুটি এইখান থেকে প্রশ্ন ধরে। তো এখান থেকে কয়েকটা প্রশ্ন একটু লেখেন। ব্রজবুলি ভাষার আবিষ্কারক কে? এটা লিখে রাখেন। ব্রজবুলি ভাষার স্রষ্টা বা আবিষ্কারক হলেন মিথিলার কবি বিদ্যাপতি। মিথিলার কবি বিদ্যাপতি। তো এই প্রশ্নটা আসতে পারে যে ব্রজবুলি ভাষার স্রষ্টা বা আবিষ্কারক কে? এটা হলো ব্রজবুলি ভাষা মিথিলার কবি বিদ্যাপতি। আরেকটা প্রশ্ন, এই ব্রজবুলি ভাষা কোন দুটি ভাষার সংমিশ্রণে ব্রজবুলি ভাষা তৈরি করা হয়েছে? লিখে রাখেন বাংলা প্লাস মৈথিলি। এক নম্বরে হলো বাংলা প্লাস মৈথিলি। এই বাংলা প্লাস মৈথিলি ভাষা মিলে এই ব্রজবুলি ভাষাটার সৃষ্টি। এটি একটি কৃত্রিম কবি ভাষা। লিখে রাখেন, এটি একটি কৃত্রিম কবি ভাষা। এটি একটি কৃত্রিম মানে আর্টিফিশিয়াল, এটি একটি কৃত্রিম কবি ভাষা। এটি কখনো মানুষের মুখের ভাষা ছিল না, অর্থাৎ সাহিত্যকর্ম ব্যতীত এটি কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। আর একটা প্রশ্ন ব্রজবুলি সম্পর্কে আসতে পারে, সেটা হলো বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা বা উপভাষা বলা হয় এই ব্রজবুলি ভাষাকে। লিখে রাখেন, বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা, বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা, বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা ও উপভাষা বলা হয়। বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা ও উপভাষা বলা হয় কোনটাকে? উপভাষা বলা হয় এই ব্রজবুলি ভাষাকে। লিখে রাখেন, বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা এবং উপভাষা বলা হয় এই ব্রজবুলি ভাষাকে। এই লিখেন দ্রুত। আর এই বাংলাদেশ অঞ্চলে, বাংলাদেশে প্রথম এই ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন এই যশোরাজ খান। আর আধুনিক যুগে এই ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন আমাদের রবি ঠাকুর, যেটা নাম ভানুসিংহ ঠাকুরের পদাবলী। আর একটা প্রশ্ন ধরতে পারে, ব্রজবুলির শ্রেষ্ঠ বাঙালি কবি কে? এই ব্রজবুলির শ্রেষ্ঠ বাঙালি কবি হলেন গোবিন্দ দাস কবিরাজ। চমৎকার একটা প্রশ্ন, লিখে রাখেন ব্রজবুলির শ্রেষ্ঠ বাঙালি কবি। লিখে রাখেন ব্রজবুলির শ্রেষ্ঠ বাঙালি কবি, ব্রজবুলির শ্রেষ্ঠ বাঙালি কবি। ব্রজবুলির শ্রেষ্ঠ বাঙালি কবি কে? গোবিন্দ দাস কবিরাজ। গোবিন্দ দাস কবিরাজ খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বিসিএস অন্যান্য জব পরীক্ষার জন্য। ব্রজবুলির শ্রেষ্ঠ বাঙালি কবি গোবিন্দ দাস কবিরাজ। আর বাংলাদেশ অংশে অর্থাৎ বাংলাদেশে প্রথম এই ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছিলেন এই যশোরাজ খান। আর আধুনিক যুগে ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন আমাদের রবি ঠাকুর। কি নাম? ভানুসিংহ ঠাকুরের পদাবলী। লিখে রাখেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী। এটা কিন্তু বিসিএস লিখিত পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসে, ব্রজবুলি ভাষা কি? পিএসসি নন ক্যাডার লিখিত পরীক্ষায় প্রশ্নটা আসে, ব্রজবুলি ভাষাটা কি? তা বিস্তারিত আমি একটু লিখে দিলাম, আপনারা ঝটপট একটু লিখে নেন দ্রুত। লিখছেন? নাসির একটা লিখছে, স্যার নতুন বুক কেমনে পাবো? তোমার বুক দরকার আমার?
আমার নতুন আপডেট বুক তোমাকে দিয়ে দিব, টেনশন আর কোনো কারণ নাই। তুমি শুধু কি করবা, 01901519501 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিলেই আমার নতুন বুকটা তোমার কাছে চলে যাবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, লেখা শেষ হলে একটু ডান লিখবা। লেখা আবার আমি আস্তে করে ছোট্ট করে বলে দিই। ব্রজবুলি হলো, ব্রজবুলি কি? ব্রজবুলি ভাষার স্রষ্টা বা আবিষ্কারক হলো মিথিলার কবি বিদ্যাপতি। এরপরে বলেছি বাংলা প্লাস মৈথিলি ভাষা মিলে এই ব্রজবুলি ভাষার সৃষ্টি। বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা বা উপভাষা বলা হয় এই ব্রজবুলি ভাষাকে। ব্রজবুলি হলো এক প্রকার কৃত্রিম কবি ভাষা। এবং ব্রজবুলির শ্রেষ্ঠ বাঙালি কবি হলেন গোবিন্দ দাস কবিরাজ। এবার দেখো, বাংলাদেশ অঞ্চলে এই ব্রজবুলি ভাষায় প্রথম পদ রচনা করেছেন যশোরাজ খান, এবং আধুনিক যুগে ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন রবি ঠাকুর। কি নাম? ভানুসিংহ ঠাকুরের পদাবলী। আশা করি সবগুলো প্রশ্নের উত্তর আপনারা লিখতে পেরেছেন। লেখা শেষ? ডান 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 ডান। ওকে, ওয়াও। পরের প্রশ্ন আমরা চলে যাই, নিচের কোনটি যৌগিক বাক্য? 40তম বিশেষ পরীক্ষার আরেকটা প্রশ্ন আসছে, নিচের কোনটি যৌগিক বাক্য? দেখি আপনারা উত্তরটা পারেন কিনা। প্রথমে প্রশ্ন দিয়েছে দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না, এবং খ নম্বরে তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন, এবং তৃতীয় নম্বরে মহৎ মানুষ বলে সবাই তাকে রেসপেক্ট করে, এবং ছেলেটি চঞ্চল তবে মেধাবী। দেখি উত্তরটা কে পারেন। নিচের কোনটি যৌগিক বাক্য মানে কম্পাউন্ড সেন্টেন্স? নিচের কোনটি যৌগিক বাক্য? ঝটপট উত্তর চাই। স্যার বইটা পাওয়া লাগে খুব টেনশনে। আরে টেনশন নাই, এই বইটার জন্য এখনই কল দেন। এখন আপনি কল দেন 09015195001, প্রয়োজন হোয়াটসঅ্যাপে কল দেন, এখনই কল দেন, আপনাকে কল ধরবে। শিমু ইসলাম স্যারের নতুন বুক কার কার লাগবে? হ্যাঁ, কার কার লাগবে খালি কও। রাতের আকাশ তিনি বলছেন ছেলেটি চঞ্চল তবে মেধাবী। একটু খেয়াল করেন প্রশ্নটা, যৌগিক বাক্য চেনার উপায় কি? দেখো, যৌগিক বাক্যের ভিতরে কি থাকবে? আমরা জানি যৌগিক বাক্যে দুটো স্বাধীন বাক্য থাকে, আর এই বাক্যগুলোর মাঝখানে কি থাকে? সাধারণত আমরা জানি বাক্যগুলোর মাঝখানে থাকে ও, এবং, আর, কিন্তু, নতুবা, অথবা, সুতরাং, নইলে, ফলে, তবে, তথাপি, বা। এই জিনিসগুলো যদি যুক্ত থাকে তাহলে আমরা সেটা চোখ কান বুঝে একদম সুন্দর মতো টিক দিয়ে আসবে যৌগিক শব্দ। তবে যৌগিক শব্দ চেনার উপায়গুলো একটু লিখে রাখো। দুটি বাক্যের মধ্যে ও, অবলিক, এবং, অবলিক, আর, এগুলো মুখস্থ করবা। ও এবং আর। এরপর হলো কিন্তু, ও এবং আর কিন্তু, এবার লেখেন সুতরাং, সুতরাং, এরপর লেখেন নইলে, নইলে, এরপর লেখেন তথাপি, তথাপি, এরপর লেখেন বরং, 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 এরপর লেখেন কিংবা, কিংবা, এরপর লেখেন অথচ, এরপর লেখেন তবে, এরপর লেখেন ফলে, ফলে। ঠিক আছে, এইগুলো লেখেন, এগুলো লেখেন যে ও এবং আর, সুতরাং, নইলে, তথাপি, বরং, কিংবা, অথচ, তবে, ফলে ইত্যাদি যদি যুক্ত থাকে, বা, বা, এরপর লেখো কারণ, ইত্যাদি যদি যুক্ত থাকে তাহলে সেটি অবশ্যই অবশ্যই যৌগিক বাক্য হবে। ঠিক আছে, এখানে দেখো এই কারণ দিয়ে একটা বাক্য দিয়ে দিবে এরকম যে আমি এসেছি কারণ তোমাকে নিয়ে যাব। এটি কোন ধরনের বাক্য? পরীক্ষা বলতে পারে আমি এসেছি কারণ তোমাকে নিয়ে যাব। এটি কোন ধরনের বাক্য? এটি 100% একটা যৌগিক বাক্য। এরকম তো এখানে আমরা দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না, এটা একটা সরল বাক্য, এখানে কোথাও কিন্তু এইগুলা নেই। এবার দেখো তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন, এটাও একটা সরল বাক্য, এখানেও কোনো এগুলা কিছুই নেই। মহৎ মানুষ বলে সবাই তাকে রেসপেক্ট করে, এখানে মহৎ মানুষ এই একটা স্বাধীন বাক্য, সবাই তাকে সম্মান করে ওই একটা স্বাধীন বাক্য, কিন্তু এখানে বলে দেওয়া আছে, বলে কিন্তু এখানে এর ভিতরে কোথাও নেই, অর্থাৎ বলে কিন্তু একটা অনুসর্গ। বলে যদি একটা যোজক হতো তাহলে কিন্তু এটাই হয়ে যেত উত্তর, কিন্তু এই উত্তরটা হলো না। কারণ এখানে বলে হলো অনুসর্গ, বলেটা কি? অনুসর্গ, এই কারণে কিন্তু এটা যৌগিক বাক্য হলো না। এখানে দেখো এটা একটা জটিল বাক্য হয়ে গেল। এটা কি হলো? জটিল বাক্য হয়ে গেল। ছেলেটি চঞ্চল তবে মেধাবী, এই যে একটা কিউট একটা ডিব্বা আছে, তবে, এই যে তবে থাকলে কি হয়? যৌগিক বাক্য হয়। সুতরাং উত্তর পাবে ঘ, ছেলেটি চঞ্চল তবে মেধাবী। 41 নম্বর প্রশ্ন, নিচের কোনটি যৌগিক বাক্য? 42 নম্বর প্রশ্ন, নিচের কোনটি যৌগিক বাক্য? 43 নম্বর প্রশ্ন, নিচের কোনটি যৌগিক বাক্য? 44 নম্বর প্রশ্ন, নিচের কোনটি যৌগিক বাক্য? 45 নম্বর প্রশ্ন, নিচের কোনটি যৌগিক বাক্য? 46 নম্বর প্রশ্ন, নিচের কোনটি যৌগিক বাক্য? 47 নম্বর প্রশ্ন, নিচের কোনটি যৌগিক বাক্য? 48 নম্বর প্রশ্ন, নিচের কোনটি যৌগিক বাক্য? 49 নম্বর প্রশ্ন, নিচের কোনটি যৌগিক বাক্য? 50 নম্বর প্রশ্ন, নিচের কোনটি যৌগিক বাক্য? 51 নম্বর প্রশ্ন, নিচের কোনটি যৌগিক বাক্য? 52 নম্বর প্রশ্ন, নিচের কোনটি যৌগিক বাক্য? 53 নম্বর প্রশ্ন, নিচের কোনটি যৌগিক বাক্য? 54 নম্বর প্রশ্ন, নিচের কোনটি যৌগিক
স্যার লিখি না, এগুলো তো আপনার বইতে আছে, শুধু ক্লাস বুঝতেছি। মামুন আল মাহমুদ, থ্যাংক ইউ স্যার, আপনার বইটি নিতে চাই, আমাদের হটলাইন নাম্বারে কল দিলেই পাবা। স্যার বুক আপনার কিন্তু বইটা আমার লাগবে। দিনালিসি স্যারের বুক আপনার কিন্তু বইটা আমার লাগবে। ভেরি গুড, ভেরি গুড। স্যার জটিল বাক্যটা একটু বলেন। জটিল বাক্যটা এখানে একটু দেখো, মানুষ, মহৎ মানুষ, মহৎ মানুষ, এই মহৎ মানুষ এটা একটা স্বাধীন বাক্যের ভিতরে অবশ্যই একটা ভার্ব আছে, ফাইনাইট ভার্ব আছে। সবাই তাকে সম্মান করে, এই যে সম্মান করে, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে। সুতরাং দুই পাশে দুটো ফাইনাইট ভার্ব থাকে, আর ফাইনাইট ভার্ব যদি দুইটা বাক্যের ভিতর থাকে তাহলে সেটা জটিল বাক্য হয়। এটা আমরা বাক্যের যখন বেসিক ক্লাসটা করাবো তখন আপনাদের বিস্তারিত বুঝিয়ে দেবে। এর আগে কিন্তু বাক্যের উপর আমি বেসিক ক্লাস নিয়েছি। ইনশাআল্লাহ দেখি আবার যদি আগামীকাল বা সময় পাই আমি কিন্তু আপনাদের অবশ্যই বাক্যের উপর একটা বেসিক ক্লাস নিয়ে দেবো। বেসিক ক্লাস যারা করছেন আমার, তারা অবশ্যই বাক্য সম্পর্কে ভালোই পারেন। এখানে শুধু আমি যৌগিক বাক্য চেনার উপায়টা দেখিয়ে দিলাম। এবারে পরের প্রশ্নটা যাই আমরা, ধ্বনি পরিবর্তন নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত? এটা 43তম বিশেষ পরীক্ষার প্রশ্ন। এইটা উত্তরটা কি পারেন? রতন, কবাট, পিচাস, মুলুক। দ্রুত বলো, দ্রুত 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 দ্রুত। কি লিখছো? রাত্রিকান্ত রায়, তিনি বলছে স্যার আপনার মাথা আমার দরকার, আমার মাথা নিয়ে তুমি কি করবা। এখানে প্রশ্ন হলো ধ্বনি বর্ণ বিপর্যয়। প্রশ্নকর্তারা কিন্তু চালাক। এটা যদি বলে ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়, মূলত এটার নাম ছিল ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় এর আরেক নাম হলো বর্ণ বিপর্যয়। প্রশ্নকর্তারা কিন্তু চালাক। বর্ণ বিপর্যয়, ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। তা বর্ণ বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। প্রশ্নটা কি? ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়? তা ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয় জিনিসটা হলো পরস্পর জায়গা বদল। অর্থাৎ যদি দুইটা শব্দ থাকে বা দুইটা ধ্বনি থাকে, দেখবো ওরা পরস্পর জায়গা বদল করবে। আর যদি তিনটা ধ্বনি থাকে, কোন পরীক্ষা হলে যদি তিনটা ধ্বনি থাকে, তাহলে দেখবেন একটা ধ্বনি স্থির থাকবে আর পরের দুইটা ধ্বনি পরস্পর জায়গা বদল করবে। এই যে পরস্পর দুইজনের জায়গা বদল করে, এই জায়গা বদলটাকে বলা হয় ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। সহজভাবে আমি যদি আপনাদেরকে বুঝিয়ে দিই, যদি মনে করেন আপনি এবং আপনার বন্ধু বা আপনি এবং আপনার গার্লফ্রেন্ড যদি কোথাও ঘুরতে যান, দেখবেন মেয়েরা সাধারণত কি করেন? জানালার পাশে বসতে। যেমন গতকাল আমি যখন হবিগঞ্জ থেকে রাত 7:30 একটা ট্রেন আসছে, পার্বতী না জানি কি পারাবত এক্সপ্রেস, তো ওটা আমি শায়েস্তাগঞ্জ থেকে আমি ঢাকায় আসলাম। তো ওই পারাবত এক্সপ্রেসে আমি বসলাম জানালার পাশে, এবং আমার পাশে একজন ভদ্রলোক বসলো, এবং তিনি, আমি যে দেখি যে উনি জানালার পাশে বসে আছেন। আমি বললাম ভাইয়া ওই সিটটা তো আমার। আপনার সিট নাম্বার কত? আমি বললাম আমার তো 41 নাম্বার সিট, ওটা তো জানালার পাশে। ভাই আমি তো জানালার পাশে বসি। আমি ভাইয়া দেখেন আমার সিট যেটা, আমি ওখানেই বসবো, কারণ আমি ট্রেনে উঠছি টিকিট কেটে, আমি আর তো ইচ্ছা করে জানালার পাশে বসা। তখন কি করলেন? উনি এসে জানালার ছেড়ে দিয়ে আমাকে, উনি এই পাশে এসে বসলেন আর আমি চলে গেলাম জানালার পাশে। এই যে দুইজন ব্যক্তি ইন্টারচেঞ্জ করলাম, এটাকে বলা হয় ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। কথা ক্লিয়ার? যেমন লাফ, এরকম যেমন লাফ, লাইক আ লাফ আর লাফ, লাভ। এখন দেখো, এই হলো জানালার পাশের লোক আর এই হলো জানালার এই পাশের লোক, পরস্পর জায়গা বদল করবে। লাভ হয়ে যাবে কি? ফাল। এই লটা শেষে চলে গেল আর ফটা প্রথমে চলে আসলো। এটাকে বলা হয় ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। আর যদি হতো তিনজন ব্যক্তি যদি হতাম, যে আমি কোথাও যাই, অনেক দৃষ্টিকে দেখবেন যে গাড়ির সিট তিনজন থাকে। তিনজন যদি থাকে, দেখবেন একজন একদম চুপচাপ বসে থাকবে আর বাকি দুজন জায়গা বদল করবে। বাকি দুজন কি করবে? জায়গা বদল করবে। এটাও একটা ধ্বনি বিপর্যয়। কিরকম? যেমন এখানে আছে দেখো পিশাস, আমি বললাম পশকের পি, শয়কার সাত, পিশাস। দেখো এই পি, এখানে তিনজন, 1 2 3, তিনজন। তিনজনের ভিতর এই একজন দেখো একদম স্থির। এখন দেখো এই পিছনের জন মাঝখানে ঢুকে পড়বে আর মাঝখানে ঢুক পিছনে চলে যাবে, তাহলে হয়ে যাবে পিচাস। হয়ে গেল কি? পিচাস। এই যে দেখো পয়স্কের পি, এই পশ, এটা কিন্তু স্থির থাকলো আর এই দুজন যে জায়গা বদল করলো, এটাকে বলে ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। আরেকটা উদাহরণ যদি দিয়ে দিই, আমরা বলি এই রিক্সা, এদিকে আসো না। এই রিক্সা, আমরা কিন্তু এরকম বলি, ডাক দিই না এই রিক্সা। সাধারণত মেয়েরা একটু রিক্সাওয়ালাদের আদর করে ডাকে, যাতে তাদের কাছ থেকে ভাড়াটা একটু কম নেয়। আর আমরা জানি ঢাকা শহরে রিক্সাওয়ালারা সুন্দরী মেয়েদের দেখলে ওরা ভাড়াটা এমনিতেই কম নেয়। আর আমরা যারা পুরুষরা আসি, তারা যদি রিক্সায় উঠি তাহলে ভাড়াটা একটু বাড়িয়েই চাই। তাহলে এখানে রিক্সা আছে, এই যে দেখো রয়রসিকারি, রয়রসিকারি স্থির থাকবে, এই দন্তসটা মাঝখানে ঢুকে পড়বে আর কটা শেষে চলে যাবে, হয়ে যাবে রিস্কা।
আরেকটা উদাহরণ যদি দিই, আমরা বলি আমার একটা জমির একটা নকশা প্রয়োজন, এটাকে যদি আমরা ধ্বনি বিপর্যয় করি, এই ন স্থির থাকবে, স মাঝখানে ঢুকে পড়বে আর কটা শেষে চলে যাবে, নকশা হয়ে গেল নস্কা। ক্লিয়ার 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 ক্লিয়ার। স্যারের উদাহরণটি আবার কয়েকবার দিয়েছেন, লাভ ফার রিক্সা রিক্সা বানানবো। স্যার ব্যাকরণ আলোচ্য বিষয় নিয়ে একটা হট ক্লাস দিবে স্যার, যেন এক ক্লাসে সব মনে রাখা যায়। মাহমুদ বলছে হট ক্লাস, এমনি ভাই গরমে বাঁচতেছি না, তুমি যদি আবার এই গরমের ভিতরে একটা হট ক্লাস নিতে বলো তাহলে তো সবাই আগুনে পুড়ে সার খার হয়ে যাবে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। স্যার আপনি আমাদের কিশোরগঞ্জে আসছিলেন, ভেরি গুড। হ্যাঁ যাবো, আবার জামালপুর শেরপুরে যাব 14 তারিখ 15 তারিখ দেখা হবে জামালপুর শেরপুরে। আমাদের জামালপুর জব মেডিসিনের শাখাটা হলো 5 রাস্তার মোড়, কলেজ 5 রাস্তা থেকে যে আশিক মাহমুদ কলেজ রাস্তাটা আছে সেখানে আমাদের জব মেডিসিন অবস্থিত, অর্থাৎ সাবেক জব কেয়ার সেন্টার যেটা ছিল ওটাই এখন জব মেডিসিন। এখানে আমার সাথে দেখা হবে 14 তারিখ সকাল 9টায় এবং 11টায়, এবং 14 তারিখ সেম টাইমে বিকাল 3টায় আপনাদের সাথে দেখা হবে আমাদের শেরপুর খরমপট্টি বলা হয় এই শেরপুর খরমপট্টিতে, সেখানে খরমপট্টি মন না জানি কি বলে, শেরপুরে IFIC ব্যাংকের 3 তলায় সেখানে আমাদের জব মেডিসিন আছে। শেরপুরে দেখা হবে আমার সাথে 14 তারিখ বিকাল 3টায় এবং 15 তারিখ বিকাল 3টায়, আর 14-15 তারিখ সকাল 9টা এবং 11টায় আমি থাকবো আমাদের জব মেডিসিন জামালপুর শাখায়। ইনশাআল্লাহ জামালপুর শেরপুর যারা আছেন দেখা হবে সবার সাথে। তো এই নিয়মটা সবাই বুঝতে পেরেছেন কিনা একটা কমেন্টের মাধ্যমে জানান। ধ্বনি বিপর্যয় আর বর্ণ বিপর্যয় বুঝছেন কিনা, ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার ইনশাআল্লাহ। স্যার সন্ধ্যের একটা ক্লাস দেন, রোদেল আরমি, থ্যাংক ইউ। ঘটকালি করেন স্যার, আপনি আমাদের কিশোরগঞ্জে বিয়ে করেন। কিশোরগঞ্জে বিয়ে করবো, মাশাআল্লাহ। কিশোরগঞ্জের মেয়েরা অনেক সুন্দর নাকি? বাগধারা একটা ক্লাস নেন স্যার, বাগধারার উপর ক্লাস নেবো, রাতের আকাশ। আচ্ছা নিব, ওকে। এটা বোঝানো শেষ, আমরা পরের প্রশ্ন আপনাদের কাছে চলে যাচ্ছি। ওয়াও 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 ওয়াও, মনসা দেবীকে নিয়ে লেখা বিজয় গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? এটা 44তম বিসিএস পরীক্ষার একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি জানতে হয় আপনাকে বিস্তারিত জানতে হবে মনসা মঙ্গল কাব্য। ভালো করে শুনেন একটু, মনসা মঙ্গল কাব্য। আমরা জানি মঙ্গল কাব্যটা কি। এই মঙ্গল কাব্যের প্রধান ধারা হলো 3টি, একটা হলো মনসা মঙ্গল, 2 নম্বরে চণ্ডী মঙ্গল, 3 নম্বর হলো অন্নদা মঙ্গল। যে ধরনের কাব্য শ্রবণ করলে বা পাঠ করলে সর্বপ্রকার অকল্যাণ বিনাশ বা ধ্বংস হয় এবং পরিপূর্ণ একটা মঙ্গল লাভ হয় তাকেই বলা হয় মঙ্গল কাব্য। অন্য জায়গায় পাওয়া যায় বা অনেক পণ্ডিতদের মতে এই মঙ্গল কাব্যগুলো এক মঙ্গলবার পড়া শুরু করতো এবং আরেক মঙ্গলবার গিয়ে পড়া শেষ হতো, এই জন্য এই কাব্যগুলোকে বলা হতো মঙ্গল কাব্য। আর এই মঙ্গল কাব্যকে বলা হয় দেব দেবীদের কাব্য। পরীক্ষায় প্রশ্ন ধরতে পারে বিশেষ পরীক্ষায়, দেব দেবীদের কাব্য বলা হয় কাকে? এই মঙ্গল কাব্যকে বলা হয় দেব দেবীদের কাব্য। আর একটা প্রশ্ন আসতে পারে, মধ্যযুগের উপন্যাস বলা হয় কোন কাব্যকে? এই মঙ্গল কাব্যকে বলা হয় মধ্যযুগের উপন্যাস। চমৎকার দুইটা ব্যতিক্রম প্রশ্ন জানিয়ে দিলাম। মধ্যযুগের উপন্যাস বলা হয় কোন কাব্যকে? মধ্যযুগের উপন্যাস বলা হয় মঙ্গল কাব্যকে। দেব দেবীদের কাব্য বলা হয় কাকে? দেব দেবীদের কাব্য বলা হয় মঙ্গল কাব্যকে। কিনা কথা ক্লিয়ার? মঙ্গল কাব্যের প্রধান ধারা কয়টি? মঙ্গল কাব্যের প্রধান ধারা হলো 3টি। আবার বলে দিচ্ছি, এই মঙ্গল কাব্যের আদি কবিকে? মঙ্গল কাব্যের আদি কবি হলো কানা হরি দত্ত। তার বাড়ি কোথায়? পশ্চিমবঙ্গে, বাট তার কোন কাব্য আমরা খুঁজে পাই না। এবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে মঙ্গল কাব্যের জনপ্রিয় কবি কে, অর্থাৎ মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে? এই মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হলো বরিশাল্লা, তার নাম হলো বিজয় গুপ্ত। তার বাড়ি হলো বরিশালের গৈলা গ্রামে। এই বিজয় গুপ্তের বাড়ি কোথায়? বরিশালের গৈলা গ্রামে। তাকে বলা হয় মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি। মনে থাকবে, মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি। আর তিনি একটা কাব্য রচনা করছেন মনসা মঙ্গল নিয়ে, ওই কাব্যটার নাম হলো পদ্মপুরাণ। নাম কি? পদ্মপুরাণ পদ্মপুরাণ পদ্মপুরাণ। প্রেমী নয় জীবনে আবার বিয়ে, মাহিন চৌধুরী। ওয়াও, তাহলে দেখো এখানে হবে পদ্মপুরাণ। এই বিজয় গুপ্ত যে একটা কাব্য লিখছে ওই কাব্যটির নাম পদ্মপুরাণ। একটা জিনিস মাথা ভিতরে গেঁথে রাখেন, এই পদ্মপুরাণ নামে শুধু বিজয় গুপ্তই না, এই পদ্মপুরাণ নামে আরো 2জন কবি কিন্তু লিখেছেন। তার একজনের নাম নারায়ণ দেব, লিখে রাখেন নারায়ণ দেব। নারায়ণ দেব, এই নারায়ণ দেব যে কাব্যটা লিখছে ওই কাব্যটার নামও কি? পদ্মপুরাণ। বিজয় গুপ্ত যে কাব্যটি লিখছে ওই কাব্যটির নাম হলো পদ্মপুরাণ। আরো আছে একজন দ্বিজবংশী দাস, নাম কি? আরো একজন আছে, লিখে রাখো ভাইয়ারা, দ্বিজবংশী দাস। দ্বিজবংশী দাস
তিনি একটা কাব্য লিখছে, তার ওটার নামও কিন্তু পদ্ম পুরাণ। তার মনসা মঙ্গল কাব্যের আরেক নাম কি? পদ্ম পুরাণ। এই মনসা দেবীকে নিয়ে কাহিনী লিখছে কে কে? বিজয়গুপ্ত লিখছে। বিজয়গুপ্ত রচিত কাব্যের নাম পদ্ম পুরাণ। নারায়ণ দেব রচিত কাব্যের নাম পদ্ম পুরাণ। দ্বিজবংশী দাস এর কাব্যের নাম পদ্ম পুরাণ। এই দ্বিজবংশী দাসের বাড়ি কিন্তু আমাদের কিশোরগঞ্জ। কোথায়? কিশোরগঞ্জে। এই কিশোরগঞ্জে তার মেয়ে ছিল চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি বলা হয় কাকে? চন্দ্রাবতীকে। রামায়ণের প্রথম মহিলা কবি বলা হয় চন্দ্রাবতী। দুটো বিখ্যাত উক্তি লিখে রাখেন, এই চন্দ্রাবতী সম্পর্কে দুটো বিখ্যাত তথ্য জেনে রাখেন। রামায়ণের প্রথম মহিলা অনুবাদককে? চন্দ্রাবতী। রামায়ণের প্রথম মহিলা অনুবাদককে? চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে? চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে? চন্দ্রাবতী। এই চন্দ্রাবতীর পিতার নাম কি? চন্দ্রাবতীর পিতার নাম হলো দ্বিজবংশী দাস। তার বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। তিনি কি রচয়িতা? তিনি এই মনসা মঙ্গল কাব্যের পদ্ম পুরাণ কাব্যটির রচয়িতা। আর এই নারায়ণ দেবের বাড়ি কিন্তু পশ্চিমবঙ্গে। নারায়ণ দেবের বাড়ি কোথায়? পশ্চিমবঙ্গে। এই বিজয়গুপ্তের বাড়ি কোথায়? বরিশালের গৈলা গ্রামে। কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার। আর এই যে দেখো, মনসা বিজয় নামে একজন কাব্য লিখেছেন, তার নাম বিপ্রদাস পিপিলাই। তাই মনসা বিজয় এটা একটা কাব্য। এই মনসা বিজয় কাব্যটির রচয়িতা বিপ্রদাস পিপিলাই। লিখে রাখো ভাইয়ারা, বিপ্রদাস পিপিলাই। তা বিপ্রদাস পিপিলাই কি লিখছেন? মনসা বিজয় কাব্যটি। পরীক্ষা আসতে পারে, এই মনসা বিজয় কাব্যটির রচয়িতা কি? বিপ্রদাস পিপিলাই লিখছেন। আর পদ্মাবতী কাব্যটির মূল রচয়িতা হলো মালিক মোহাম্মদ জাইসি। পদ্মাবতী কাব্যটির মূল রচয়িতা মালিক মোহাম্মদ জাইসি। আর এই পদ্মাবতী কাব্যটি প্রথম বাংলায় অনুবাদ করেন বাংলা সাহিত্যের পণ্ডিত কবি, বাংলা সাহিত্যের মহাকবি আলাওল। তা লিখে রাখেন, এই পদ্মাবতী কাব্যটির মূল রচয়িতা মালিক মোহাম্মদ জাইসি, হিন্দি কবি। তিনি হিন্দিতে রচনা করেন পদমাবত। এটি বাংলায় ট্রান্সলেট করেন আলাওল। তাহলে পদ্মাবতী কাব্যটি প্রথম বাংলায় অনুবাদ করেন কে? আলাওল, আলাওল, আলাওল। আর এই মনসা দেবীকে নিয়ে আরো একজন রাইটার লিখেছেন, তিনি হলেন কেতকা দাস ক্ষেমানন্দ। তার রচিত কাব্যের নাম কেতকা পুরাণ। এটাও লিখে রাখেন, কেতকা পুরাণ। কয়েকার কে তকেত কয়েকারে কা, কেতকা পশকে পুর একার না। কেতকা পুরাণ কাব্যটাকে লিখছে, কেতকা পুরাণ কাব্যটি লিখছে কেতকা দাস ক্ষেমানন্দ। কেতকা দাস ক্ষিয়তেকার ক্ষেমানন্দ। দ্রুত লেখো, দ্রুত দ্রুত দ্রুত। স্যার ডাকের বচন আর খনার বচন পড়লে খুবই হাসি পায় স্যার, মজা করে পড়া যায়। হ্যাঁ, বিপ্রদাস পিপুলাই মনসা বিজয়। গট 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 গট। আপনারা পারতেছেন তো? সবাই লিখে রাখতেছেন তো? ভাই বিশেষ পরীক্ষা দেন, প্রাইমারি দেন, 10 থেকে 20 নম্বর গ্রেড পরীক্ষা দেন, এই প্রশ্নগুলো কাজে লাগবে। আর প্রাইমারি পরীক্ষা দেন, আপনি হাড্ডাহাড্ডি লড়াই হবে এবার প্রাইমারি পরীক্ষায়। ওইসব জিনিস ভুলে যান যে লক্কর চক্কর পড়াশোনা করবেন আর ওই খয়রাতি মার্কা পড়াশোনা করবেন, ওইটা দিয়ে প্রাইমারিতে এবার চাকরি পেতেন না। এবার 75-এর ভিতরে যাদের 70+ নম্বর রাখতে পারবেন তাদের প্রাইমারিতে চাকরি হবে, আর বাকিগুলোর জীবনে চাকরি হতো না। ওই দিন ভুলে যান, আগে 40, 45, 50 পেয়েও প্রাইমারিতে চাকরি করতেছে হাজার হাজার মানুষ। 40-45 যাদের বন্দুক কোটা ছিল, নারী কোটা ছিল, পোষ্য কোটা ছিল, এই 3 ধরনের কোটার বলিতে তারা চাকরি পেয়েছে। কিন্তু এবছর কিন্তু বন্দুক কোটাও নাই, কোন পোষ্য কোটাও নেই, কোন নারী কোটাও নেই। সুতরাং 93% মেধা দিয়ে লড়াই করতে হলে সেখানে কিন্তু আপনাকে অবশ্যই 75-এর ভিতরে 70+ নম্বর আপনাকে ক্যারি করতে হবে, তাহলেই এই কাঙ্ক্ষিত প্রাইমারি জবটা পাওয়া সম্ভব। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? স্যার একটা গল্প শোনান, এত পড়া ভালো লাগে না। এই যে কি নীলিমা আকন্দ, তিনি বলেছেন স্যার একটি গল্প শোনান, এত পড়া ভালো লাগে না। এই ধরনের গল্প শুনতে হলে, আমি যে ধরনের গল্প পারি এই ধরনের গল্প তুমি লাইভে শুনতে পারবা না। এই ধরনের গল্প শুনতে হলে রাত 12টার পরে শুনতে হবে। রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত এই গল্পগুলা শুনতে হবে তোমাকে এক নাগাড়ে। তাহলে হয়ে গেল। এখানে আবার বুঝে দিচ্ছি, মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম পদ্মপুরাণ। পদ্মপুরাণ নিয়ে আরো যে কবিরা লিখেছেন তিনি হলেন নারায়ণ দেব, তিনি পদ্মপুরাণ নামে কাব্য লিখছে, এবং দ্বিজবংশী দাস তিনি একটা কাব্য লিখছেন, এবং দেখেন আবার কে বিপ্রদাস পিপিলাই তিনি একটা কাব্য লিখেছেন, নাম হলো মনসা বিজয়। আর কেতকা পুরাণ নামে একটা কাব্য লিখছেন কেতকা দাস ক্ষেমানন্দ। আমরা পরের প্রশ্ন চলে যাই, মাথায় মনে থাকবে।
স্যার ফার্ম গেট একটা শাখা দেন না কেন? একটু কষ্ট করে, একদম সুন্দর মতো ফার্ম গেট থেকে এখন মিরপুর 10-এ আসতে খুবই কম সময়, মাত্র 10 মিনিট লাগে। মেট্রো রেলে চলে আসবে, আমাদের মিরপুর 10 ফলপট্টি সামাদ ম্যানশন 4th তলা চলে আসবে, এখানে সরাসরি ক্লাস করতে পারবা, লাইব্রেরি ব্যবহার করতে পারবা। স্যার 20% বিজ্ঞান অগ্রাধিকার আছে শুধু? হ্যাঁ ওটা মনে হয় আছে, অনেকদিন হলে স্যার আপনি মজা করে পড়ান না স্যার। আরে নাজিয়া স্যার গান তো পারেন? ওরে বাবা স্যার আপনার এখনো বিয়ে হয়নি? আল্লাহ আল্লাহ কি যে বলে না। এবার দেখো চমৎকার একটা সহজ একটা প্রশ্ন দিয়েছি। কেন এই সহজ প্রশ্নটা দিলাম এটা আপনাদেরকে জানতে হবে, কারণ এই সম্পর্কে বিস্তারিত জানতে হবে আপনাকে। সহজ একটা প্রশ্ন, যে চর্যাপদের প্রাপ্তি স্থান কোথায়? এটা কি বাংলাদেশ নাকি নেপাল নাকি উড়িষ্যা নাকি ভুটান? আমি জানি এই প্রশ্নের উত্তরটা সবাই পারবেন। তার আগে আপনাদের জানতে হবে এই চর্যাপদের ইতিহাস। চর্যাপদের ইতিহাস ভালো করে শুনেন। এই চর্যাপদের অস্তিত্বের কথা প্রথম বলেছিলেন ডক্টর রাজেন্দ্রলাল মিত্র 1882 সালে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে। তিনি এই বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রথম কিন্তু প্রকাশ করেছিলেন এই বিখ্যাত গ্রন্থে। কিন্তু এই লোকটা পরবর্তীতে মারা যান, যে কারণে তিনি আর এই পুঁথিগুলো উদ্ধার করতে পারেননি। তৎকালীন ব্রিটিশ সরকার কলকাতা বাংলা ডিপার্টমেন্টের অধ্যাপক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর উপর দায়িত্ব দিলেন এই পুঁথিগুলো উদ্ধারের জন্য। তাই মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এই পুঁথিগুলো উদ্ধারের জন্য তিনি তিব্বত এবং নেপাল ভ্রমণ করেন। তিনি মোট তিব্বত এবং নেপাল ভ্রমণ করেছেন 1897, 1898 এবং সর্বশেষ 1907 সালে এই নেপালের রাজ দরবার বা রয়্যাল লাইব্রেরি থেকে এই চর্যাপদের সাথে মোট 4টি পুঁথি উদ্ধার করেন। প্রথম পুঁথিটির নাম ছিল চর্যাচর্য বীরেশজয়, দ্বিতীয় পুঁথিটির নাম ছিল সরহপাদের দোহাকোষ, তৃতীয়টার নাম ছিল কৃষ্ণপাদের দোহাকোষ এবং সর্বশেষ ছিল ডাকার নব। এই 4টি তালপাতার পুঁথির একটি তালিকা তিনি কলকাতার এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশ করেছিলেন 1915 সালে। এর পরের বছর তিনি চর্যাচর্য বিলেসচায় এটাকে তিনি সম্পাদনা করে চর্যাপদ নামে তিনি প্রকাশ করেছিলেন 1916 সালে। কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরনো বাংলা ভাষায় রচিত বৌদ্ধগান এবং দোহা নামে। দেখেন আমি যে কথাগুলো বললাম এটা কিন্তু বিশেষ লিখিত পরীক্ষার একটা প্রশ্ন, বিশেষ নন কাটা লিখিত পরীক্ষার একটা প্রশ্ন। পরীক্ষায় আসে যে চর্যাপদের আবিষ্কার সম্পর্কে বৃত্তান্ত লিখুন। এবার আপনাদের জানাবো আমি এইখান থেকে আবিষ্কার থেকে ছোট্ট ছোট্ট কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে। এবারে ঝটপট লেখা শুরু করো। প্রথম প্রশ্ন, চর্যাপদের অস্তিত্বের কথা প্রথম কে বলেছিলেন? চর্যাপদের অস্তিত্বের কথা, চর্যাপদের অস্তিত্বের কথা প্রথম কে বলেছিলেন বলতো? কে বলেছিলেন? চমৎকার একটা প্রশ্ন, বিশেষ পরীক্ষার চমৎকার একটা প্রশ্ন। চর্যাপদের অস্তিত্বের কথা প্রথম কে বলেছিলেন? দেখেন চর্যাপদের অস্তিত্বের কথা প্রথম বলেছিলেন ডক্টর রাজেন্দ্রলাল মিত্র। লোকটার নাম কি? ডক্টর রাজেন্দ্রলাল। ইনিও কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। ডক্টর রাজেন্দ্রলাল মিত্র কত সালে? 1882 সালে। কোন গ্রন্থে? সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে। চমৎকার একটা প্রশ্ন আপনারা জেনে গেলেন। এই ব্যক্তি প্রথম চর্যাপদের অস্তিত্বের কথা প্রথম বলেছিলেন। গেল এটা। দেখেন তার সূত্র ধরেই ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, তিনিও কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। পরবর্তীতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো 1921 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে চাকরি ছেড়ে দিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এবং বাংলা বিভাগের হেড পণ্ডিত হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এই হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু দায়িত্ব পেয়েছিল এই চর্যাপদের পুঁথি উদ্ধারের। তো এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, চর্যাপদ আবিষ্কার করেন কে? তা চর্যাপদ আবিষ্কার করেন কে বলতো? চর্যাপদ আবিষ্কার করেন কে? আরেকটা প্রশ্ন, চর্যাপদ আবিষ্কার করেন কে? এই উত্তরটা হবে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। কি হবে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। পরীক্ষায় প্রশ্ন ঘুরাতে পারে যে চর্যাপদ আবিষ্কারের সময় ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? তখন কিন্তু তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। আবার আসতে পারে এই চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? চর্যাপদ আবিষ্কার হয় 1907 সালে। কত সালে? 1907 সালে। চর্যাপদ কোথা থেকে আবিষ্কার হয়? নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে। কোথা থেকে? নেপালের রাজ গ্রন্থশালা থেকে অথবা নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে। আসতে পারে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী মোট কতগুলো পুঁথি উদ্ধার করেছিলেন 1907 সালে? তিনি মোট 4টি পুঁথি উদ্ধার করেছেন। কতটি? 4টি পুঁথি। এক নম্বরে হলো লেখো চর্যা
চর্য বিনিশ্চয়। 1 নম্বর হলো চর্য বিনিশ্চয়। 2 নম্বরে দেখো সরহপাদের দোহাকোষ, সরহপাদের দোহা। 3 নম্বরে কি কৃষ্ণপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা। 4 নম্বর কি, 4 নম্বরটা ছিল কিন্তু ডাকার্ণব, 4 নম্বরটা ছিল ডাকার্ণব। দেখো এর ভিতরে এই চর্য বিনিশ্চয়, যেটাকে আমরা চর্যাপদ হিসেবে চিনি, এই চর্য বিনিশ্চয় এটা ছিল প্রাচীন বাংলা ভাষায় রচিত। এটা কোন ভাষায় রচিত? এটা ছিল প্রাচীন বাংলা ভাষায় রচিত, প্রাচীন বাংলা ভাষায় রচিত, এটা ছিল প্রাচীন বাংলা ভাষায় রচিত। আর এই যে সরহপাদের দোহাকোষ, কৃষ্ণপাদের দোহাকোষ এবং ডাকার্ণব, এই 3টি কিন্তু অপভ্রংশ ভাষায় রচিত। কোন ভাষায়? অপভ্রংশ ভাষায়, অপভ্রংশ ভাষায় রচিত। দেখো কি হলো, তিনি এই যে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে এই 4টি পুঁথি উদ্ধার করেন। প্রথম পুঁথিটির নাম ছিল চর্য বিনিশ্চয়, যেটি প্রাচীন বাংলা ভাষায় রচিত, এটাই কিন্তু আমরা চর্যাপদ হিসেবে চিনি। এরপরে দেখো সরহপাদের দোহাকোষ, আর একটা কৃষ্ণপাদের দোহাকোষ, আর একটি ডাকার্ণব, এই 3টি কিন্তু অপভ্রংশ ভাষায় রচিত। অপভ্রংশ হলো মূল ভাষা থেকে বিচ্ছিন্ন যে ভাষাটি, ওই ভাষাগুলোকে বলা হয় অপভ্রংশ ভাষা। এইগুলো কিন্তু সব তালপাতায় লেখা, এই পুঁথিগুলো কিসে লেখা ছিল? তালপাতায়। এই তালপাতার পুঁথির একটি তালিকা ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী 1915 সালে কলকাতার এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশ করেছিলেন। এর পরের বছর অর্থাৎ 1916 সালে এই চর্য বিনিশ্চয় নামটা চেঞ্জ করে দিয়েছিলেন। এই চর্য বিনিশ্চয় তিনি কি করেছিলেন? সম্পাদনা করে। কে সম্পাদনা করলো চর্যাপদ? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। তা চর্যাপদ সম্পাদনা করেন কে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ প্রকাশ করেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ প্রকাশ পায় কত সালে? 1916 সালে। কোথা থেকে প্রকাশ পায়? কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। চর্যাপদ কি নামে প্রকাশ পায়? 1000 বছরের পুরানো বাংলা ভাষায় রচিত বৌদ্ধগান এবং দোহা নামে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? দেখেন কত কিছু বিশেষ পরীক্ষার জন্য কত কিছু পড়াশোনা করতে হয়, বিশেষ পরীক্ষার জন্য কত কিছু পড়তে হয়। এই বইটার ভিতরে বিস্তারিত সব লেখা আছে। এই যারা বিশেষ পরীক্ষা দেবেন, এর ভিতরে যে কি পরিমাণ তথ্য দেওয়া আছে, যারা বইটা পড়বেন তাদের সকল বিশেষ সকল চাকরি পরীক্ষা কাজে লাগবে। আপনি এই বইটা যাকে গিফট করবেন, আপনি বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, আপনার ওয়াইফকে গিফট করতে পারেন, হাজবেন্ডকে গিফট করতে পারেন, যাকে গিফট করবেন আপনাকে বুকে জড়াই নেবে। বলে দিলাম, কেরিয়ার প্লাস বইটা যাকে গিফট করবা তোমাকে বুকে জড়াই নেবে ইনশাআল্লাহ। মাহমুদা স্যার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ স্যার। আমার কমেন্ট পড়েন না কেন? পড়লাম তো। ক্লিয়ার? ওকে, আমাদের নেক্সট প্রশ্ন। রাত এখনো অনেক, রাত 11টা বেজে গেছে। পরের প্রশ্নটা দেখি আমরা কি। বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি? বেগম রোকেয়া, কাদম্বরী দেবী, স্বর্ণকুমারী দেবী, নাকি নুরুন নাহার ফয়জুন নেসা? দ্রুত উত্তরটা করো। বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি? বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি? স্বর্ণকুমারী দেবী নাকি কাদম্বরী দেবী? এখানে দেবী বানানটা লেখা হয় নাই, কোনটা? দ্রুত বলো, দ্রুত 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 দ্রুত। এটা কি হবে বলো তো? বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি? দ্রুত বলো। বাংলা সাহিত্যের প্রথম, এই যে গ নাম্বার বলছেন, গট খেয়াল করো না, বইটার দাম 400 টাকা। চর্যাপদ, মনসামঙ্গল এগুলো বাদ দেয়া লাগে, বাদ দেয়া লাগে। আচ্ছা দেখো, বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসকের নাম স্বর্ণকুমারী দেবী, খেয়াল করো। আর বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, লিখে রাখো। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে লিখে রাখো চন্দ্রাবতী, চন্দ্রাবতী। আর বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসক স্বর্ণকুমারী দেবী, তিনি হলেন আমাদের রবি ঠাকুরের বোন, নাম স্বর্ণকুমারী দেবী। দ্রুত লিখে রাখেন, এই প্রশ্ন দুটো আসে কিন্তু। আর বেগম রোকেয়া কি? এটা হলো নারী জাগরণের অগ্রদূত, বাঙালি নারী জাগরণের অগ্রদূত, নারী জাগরণের অগ্রদূত, নারী জাগরণের অগ্রদূত অথবা নারী জাগরণের পথিকৃৎ। এই দুইটা জিনিস হলো আমাদের বেগম রোকেয়া। খেয়াল থাকে জানো, যদি পরীক্ষা আসে মুসলিম নারী জাগরণের অগ্রদূত কে, মুসলিম নারী জাগরণের পথিকৃৎ কে, যদি বলে বাঙালি নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত কে, বাঙালি নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ কে, উত্তরটা হবে বেগম রোকেয়া। মনে রাখবেন, বেগম রোকেয়ার ক্ষেত্রে এই দুইটা
উপাধি প্রযোজ্য। একটা হলো নারী জাগরণের অগ্রদূত, আর একটা হলো নারী জাগরণের পথিকৃৎ বা মুসলিম নারী জাগরণের অগ্রদূত অথবা মুসলিম নারী জাগরণের পথিকৃৎ কে? বেগম রোকেয়া। বেগম রোকেয়া। ক্লিয়ার? মনে থাকবে? ওকে ওকে ওকে। পরের প্রশ্নটা আমরা একটু ঝটপট চলে যাই। পরের প্রশ্ন দেখি। দেখো, চিকিৎসা শাস্ত্র কোন সমাস? 43তম একটা বিশেষ পরীক্ষার প্রশ্ন। চিকিৎসা শাস্ত্র কর্মধারায় বহুব্রী অব্যয়ভাব নাকি তৎপুরুষ সমাস? এটা কি হবে? কর্মধারায় বহুব্রী অব্যয়ভাব নাকি তৎপুরুষ সমাস? দ্রুত 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 দ্রুত। বা চিকিৎসা শাস্ত্র, দেখো এই একটা জিনিস, চিকিৎসা শাস্ত্র পরীক্ষা এ রিলেটেড প্রশ্ন আসতে পারে দর্শন শাস্ত্র, পরীক্ষা আসতে পারে নীতিশাস্ত্র, নীতিশাস্ত্র এই রিলেটেড প্রশ্ন আসতে পারে। দর্শন শাস্ত্র, নীতিশাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, এটা কোন সমাস? এটা আপনারা সবাই পারেন। এটা হলো, স্যার আশা করি আপনার বইটা খাদ্য অধিদপ্তর এবং এনএসআই সর্বোচ্চ ক্ষমতা। আরে ভাই, জব মেডিসিন হাইলাইটস গুলো যদি দেখুন, এখন এই যে দেখেন যারা প্রাইমারি কোর্সে ভর্তি হয়েছেন তাদের যে হাইলাইটসটা আমরা দিছি পুরো ঝাঁকা নাকা সব কমন পাবেন। এবং 11 থেকে 20তম গ্রেডের প্রিলি এবং লিখিত যে হাইলাইটসটা আমরা তৈরি করতেছি, এই বইটা আপনার 5 দিনের ভিতরে ইনশাআল্লাহ হাতে পাবেন সবাই। এবং এই বইটার ভিতরে ইনশাআল্লাহ সকল চাকরি পরীক্ষায় প্রিলি লিখিত সব পরীক্ষায় শতভাগ কমন পাবেন। আর নিবন্ধন পরীক্ষা যারা দিবেন তাদের জন্য বেস্ট একটা বই আসতেছে। এই বইটা বা মার্কেটে আসতে 1 সপ্তাহ সময় লাগবে। ইনশাআল্লাহ এই বইটা আপনারা ফ্রিতে পাবেন এবং এখান থেকে শতভাগ কমন পাবেন, নিশ্চিন্তে থাকবেন ইনশাআল্লাহ। এখন দেখো, চিকিৎসা শাস্ত্র এর ব্যাস বাক্য হলো চিকিৎসা বিষয়ক শাস্ত্র, চিকিৎসা বিষয়ক শাস্ত্র। তা চিকিৎসা বিষয়ক শাস্ত্র সমান চিকিৎসা শাস্ত্র, এটা হলো পূর্বপদ, এটা হলো পরপদ। এই মাঝখানের এই পদটা সমস্ত পদে আর নাই। তাই পূর্বপদ এবং পরপদের মাঝের পদটি যদি সমস্ত পদে লোপ পায় বা হারিয়ে যায়, সেটাকে আমরা বলি মধ্যপদলোপী কর্মধারায় সমাস। সুতরাং চিকিৎসা শাস্ত্র, দর্শন শাস্ত্র, নীতি শাস্ত্র এগুলো সবই হলো মধ্যপদলোপী কর্মধারায় সমাস। মধ্যপদলোপী কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায়। আর আপনারা জানেন আমরা কখনো পুরাতন বই এটা আপনাদেরকে প্রোভাইড করি না, কারণ প্রতি সপ্তাহে শুক্র শনিবার যে চাকরি পরীক্ষায় আমরা সবসময় আপনাদের শতভাগ কমনের আমরা চেষ্টা করি, যে কারণে আমরা সবসময় আপডেট জিনিসগুলো আমরা আপনাদেরকে হাতে পৌঁছে দিই। দেখবেন এই যে ক্যারিয়ার প্লাস বাংলা বইটা বাজারের ভিতরে সবচেয়ে আপডেট একটা বই, গত সপ্তাহে প্রকাশ পাইল এই বইটার সবচেয়ে আপডেট একটা বই। এটা 2025 সালের সকল চাকরি পরীক্ষার প্রশ্ন এখানে অ্যাড করা আছে, সবচেয়ে আপডেট একটা বই এটা। ওকে, আমাদের পরের প্রশ্নটা আমরা চলে যাই একটু ঝটপট। পেটে অনেক ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা লাগছে। আমার আজকে কি যেন মুড়ি চানাচুর খেতে ইচ্ছে করছিল, কিন্তু পাই না, কেউ দেয় নাই আমার, বুঝছো? আমার না মুড়ি চানাচুর খেতে ইচ্ছে করছিল। কোনটি নাম ধাতুর উদাহরণ? চূড়ান্ত একটু বুদ্ধি শিখাইবে। কোনটি নাম ধাতুর উদাহরণ? খেয়াল করো, আমরা জানি ধাতু হলো 3 প্রকার, ধাতু 3 প্রকার। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা প্রকৃতি। পরীক্ষা কিন্তু আসে ক্রিয়াপদের মূল অংশকে বলে কি? বলে ধাতু বা প্রকৃতি। ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু বা প্রকৃতি। পরীক্ষায় অপশনে ধাতু আর প্রকৃতি দুইটা থাকলে ধাতুতে টিক দিবেন। কোথায় টিক দিবেন? ধাতুতে। আর যদি পূর্ণকালে অপশনে ধাতু না থাকে সেক্ষেত্রে আপনি প্রকৃতিতে টিক দিয়ে আসবেন। আর একটা পরীক্ষায় প্রশ্ন সেখান থেকে, ধাতু কত প্রকার? ধাতু হলো 3 প্রকার। ধাতু হলো 3 প্রকার। সেটা হলো মৌলিক ধাতু, সাধিত ধাতু, আর একটা হলো যৌগিক বা সংযোগমূলক ধাতু। এগুলো কিন্তু আমি প্রকৃতি প্রত্যয় ক্লাসে আপনাদের কিন্তু ধাতু চ্যাপ্টার আমি বিস্তারিত পড়িয়েছি। মৌলিক ধাতু কি, সাধিত ধাতু কি, যৌগিক বা সংযোগমূলক ধাতুটা কি। এখানে দেখো এই সাধিত ধাতুর ভিতরে আবার প্রকারভেদ আছে। সেখানে একটা আছে নাম ধাতু। নাম ধাতু নাম মানে নাউন, নাম ধাতু মানে নাউন, শর্ট কথা নাউন। নাউনের সাথে আ প্রত্যয় যুক্ত হবে। নাম ধাতু চেনার উপায় হলো, চোরামি বুদ্ধি দেখো, নাম ধাতু চেনার উপায় হলো নাউন, নাউন প্লাস আ প্রত্যয়। নাউনের সাথে কি যুক্ত থাকবে? নাউনের সাথে আ যুক্ত থাকবে। যেমন হাত, হাত একটা নাউন, এর সাথে যুক্ত থাকবে আ। হাত যোগ আ সমান সমান
হাতা, এরকম বাক্য দিয়ে দেয়, এই তুমি হাতাচ্ছ কেন দুষ্ট, এখানে হাতা কোন ধাতুর উদাহরণ, বাক্যের ভিতরে যদি এরকম দিয়ে দেয় তুমি হাতাচ্ছ কেন, এই বাক্যে হাতা কোন ধাতুর উদাহরণ, এই বাক্যে হাতা হলো নাম ধাতুর উদাহরণ, কারণ মূল শব্দ হলো হাত, এর সাথে যুক্ত হলে সমান হাতা, এখান থেকে তৈরি হয়েছে হাতাচ্ছ, সুতরাং তুমি হাতাচ্ছ কেন, এই বাক্যে হাতা হলো নাম ধাতুর উদাহরণ। দেখো এখানে চল এটা একটা ভার, এটা কোনো নাউন না, সুতরাং উত্তর এটা হবে না। কর একটা ধাতু বা ভার, সুতরাং এটাও কিন্তু উত্তর হবে না। এখানে আছে বেতা, মূল শব্দ হলো বেত, মূল শব্দ কি, মূল শব্দ কিন্তু বেত যোগ সমান বেতা, এই বেত একটা নাউন। ছোটবেলা কিন্তু যখন আমরা প্রাইমারি হাই স্কুলে পড়েছি তখন কিন্তু টিচারদের হাতে বেতের মায়ের অনেকেই খেয়েছি, সুতরাং এই বেত একটা নাউন, এই নাউনের সাথে প্রত্যয় যুক্ত হলো, সুতরাং উত্তরটা হলো বেতা। পর এটা একটা ধাতু বা ভার, সুতরাং উত্তর ওটাও হবে না, সুতরাং উত্তরটা হবে বেতা। কোনটি নাম ধাতুর উদাহরণ, বেতা, বেতা, বেতা। ওরে আল্লাহ, মান্নাটা কি স্যার আপনার মেধার 10% আমার থাকতো তাহলে মনে হয় জব পেতাম, এটা কোনো কথা কও? আপডেট মানে নাসির স্যার, মামুনুল মাসুদ, খালিদ হাসান, আলু সিদ্ধ দিয়ে ডিম স্যার আমি মাত্র খাইলাম, তবে তরকারি দিয়ে মুড়ি, তরকারি দিয়ে মুড়ি খেতেও কিন্তু জোস লাগে তাই না, তরকারি দিয়েও কিন্তু মুড়ি বানানো খেতে জোস লাগে, এটা বেকারদের অনেক স্টাইলে খাওয়া যায়। বেকাররা আসলে যখন বেকার থাকে তখন সবকিছু টেস্ট লাগে, আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাইলেও টেস্ট লাগে, মরিচ ভর্তা দিয়ে ভাত খাইলেও টেস্ট লাগে, আর যখন টাকা হবে তোমাদের হাতে, যখন ব্র্যান্ডের চাকরি পাবা, তখন পোলাও মাংস খাইতেও ভালো লাগবে না, তখন পোলাও মাংস খেতেও ভালো লাগবে না। তার নাম ধাতুর উদাহরণ যদি পরীক্ষা আসে পারবা, যদি আবার আসে নাম ধাতুর উদাহরণ দেখবা একটা নাউন থাকবে, নাউনের সাথে প্রত্যয় যুক্ত থাকবে, ওয়াও, ওটাই হয়ে যাবে নাম ধাতুর উদাহরণ। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। আমি বলি জব মেডিসিনের একটা বিসিএস কোর্স করো, মাত্র 4000 টাকা দিয়া 48তম বিসিএস বা 39তম বিসিএস অনলাইন ব্যাচে ভর্তি হন, ইনশাআল্লাহ দেখবেন জীবনে অনেক কিছু শিখতে পারবেন, বিসিএস কভার হয়ে যাবে প্রিলি, একদম একদম প্রিলি কভার হয়ে যাবে আপনাদের, বাংলা জিকে ম্যাথ যা যা আছে সব 10টা সাবজেক্ট পুরো কভার হয়ে যাবে। আর অফলাইনে আমাদের সারা বাংলাদেশে যদি ভর্তি হন, এখন কিন্তু ডিসকাউন্ট চলতেছে প্রত্যেকটা শাখায় আমাদের 8200 টাকা, যেমন আমাদের শাখা দিনাজপুর শাখা, রংপুর শাখা, টাঙ্গাইল শাখা, আমাদের বগুড়া শাখা, জামালপুর শাখা, শেরপুর শাখা, ফরিদপুর শাখা, রাজবাড়ী শাখা, পটুয়াখালী শাখা, বরিশাল শাখা, এবং আমাদের হবিগঞ্জ শাখা, কক্সবাজার শাখা, এবং আমাদের মিরপুর 10, ফলপট্টি, এবং আরো আছে আমাদের খুলনা রয়্যাল মোড় শাখা, খুলনা দৌলতপুর শাখা, এই সমস্ত শাখায় আপনারা 50% ডিসকাউন্ট 8200 টাকা অফলাইনে ভর্তি হতে পারবেন। পরের প্রশ্নটা দেখি আমরা, পরের প্রশ্নটা দেখি শুদ্ধ বাক্য, শুদ্ধ বাক্য, শুদ্ধ বাক্য। তা নিয়মিত আপনার ক্লাস হয়, ওরে বাবা আমি তো ক্লাস নেই, গোস্তের ঝোল দিয়ে খেলে আমার ভালো লাগে, ওরে বাবার নুসরাত জাহান কত সুন্দর গোস্তের ঝোল দিয়ে খাবে, বাহ চমৎকার। স্যার বিসিএস কোর্স কতদিনের জন্য, বিসিএস কোর্স 1 বছর, এক বিসিএস থেকে আরেক বিসিএস এর জন্য পুরো 1 বছর আপনি বিসিএস এর কোর্সটা করতে পারবেন। এবার আসলে খাওয়াবো আপনাকে ঝালমুড়ি, মেহরুন মনি, কোথায় গেলে খাওয়াবো তুমি আমাকে বলো না, আমার ঝালমুড়ি খুব ফেভারিট। স্যার আমি নিয়মিত আপনার ক্লাস চাই, থ্যাংক ইউ। আব্দুর রহমান বাচ্চু টাঙ্গাইল থেকে দেখছি, মাহমুদ সোহেল ভেরি গুড, বস টিচার রুমানা শিশি, শেখ মিলন আহমেদ থ্যাংক ইউ। গাজীপুরের কোন শাখা আছে না, আমাদের গাজীপুরে কোনো শাখা নেই, বন্ধ করে দেন। আচ্ছা দেখো এখানে একটা চমৎকার একটা প্রশ্ন আমি দিয়ে দিই, শুদ্ধ বাক্য 9 কোনটি, এখানে বলছে শুদ্ধ বাক্য 9 বলছে, দেখেন চালাক 42তম বিসিএস পরীক্ষা বলছে শুদ্ধ বাক্য 9। আমরা প্রথম বাক্যটা দেখি, বিদ্যান হলো কোনো অহংকার নেই, এখানে বিদ্যান বানানটাও যেহেতু ঠিক আছে, সুতরাং এখানে আমরা কোনো কিছু ভুল দেখতেছি না, বলছে বিদ্যান হলো কোনো অহংকার নেই, এটি একটি সরল বাক্য, সুতরাং এটা একটা শুদ্ধ বাক্য, এটা হবে না, এটা একটা শুদ্ধ বাক্য, এটা উত্তর হবে না। ইস যদি পাখির মতো পাখা পেতাম তাহলে আমি উড়ে উড়ে তোমার কাছে চলে যেতাম, এই কথাকে যখন আমরা প্রেমের রোমান্টিক মুডে থাকি, রাত 12টার পর যখন চ্যাটিং কাজে ব্যস্ত থাকি, তখন কিন্তু অনেকেই আমরা বলি ইস বেবি আমি যদি তোমার কাছে আসতে পারতাম, ইস আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে আমি হুর হুর করে তোমার কাছে চলে আসতাম। এই যে দেখো ইস একটা এক্সক্লামেটরি সেন্টেন্স দিয়ে দিচ্ছে, যদি পাখির মতো পাখা পেতাম, জোস একটা বাক্য, কোনো ভুল নাই,
এটা একটা শুদ্ধ বাক্য। আবার বলছে অকারণে ঋণ করিও না, এখানে অকারণে বানানটাও ঠিক আছে, ঋণ বানানটাও ঠিক আছে, শুধু করিও না কথাটা বলেছেন। এটা কিন্তু সাধু ভাষায় লেখা। কোন ভাষায়? সাধু ভাষায় লেখা। তা সাধু ও চলিত ভাষা আমরা একসাথে ব্যবহার করতে পারবো না, তাহলে বাক্য গুরুচন্দালী দোষে দুষ্ট হয়ে যাবে। এখানে অকারণে ঋণ করিও না, এটা হলো সাধু ও চলিত ভাষার মিশ্রণে গুরুচন্দালে দোষ হয়ে গেল। এটা শুদ্ধ বাক্য হবে অকারণে ঋণ করো না, অকারণে ঋণ করো না, বলা যাবে না অকারণে ঋণ করিও না। সুতরাং উত্তরটা কিন্তু এইটা, গ নাম্বার গ নাম্বার গ নাম্বার, যে শুদ্ধ বাক্য নয়, এটাই হবে উত্তর। আর হয়তো সোহমা আসতে পারে, এটাও একটা শুদ্ধ বাক্য, কোনো ভুল নেই। তাহলে এখানে অকারণে ঋণ করিও না, এটা শুদ্ধ বাক্য হবে অকারণে ঋণ করো না, অকারণে ঋণ করো না। ক্লিয়ার? কথা ক্লিয়ার? ক্লিয়ার পেরেছে সবাই? তোমরা হাসতেছো কেন? সিনথিয়া, সুরভি, সাবরিনা, মমতাজ, সুজা, তুমি হাসতেছো কেন? বেবি এত হাসো কেন বলো? আরিশা ইসলাম, তুমি হাসতেছো কেন? আমি কি হাসির কিছু বললাম নাকি? বলো না। বলেছি 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 দুষ্ট? কিছুই তো বলিনি দুষ্ট। অপিনিহিতির উদাহরণ কোনটি? 41তম বিসিএস পরীক্ষার প্রশ্ন। এটা হলো ধ্বনি পরিবর্তনের উপর। ধ্বনি পরিবর্তনের বেসিক ক্লাস না জানলে আপনি বিসিএস ও পারবেন না, প্রাইমারি পারবেন না, 10 থেকে 20তম গ্রেডও পারবেন না, নিবন্ধনও পারবেন না। এখান থেকে ধ্বনি পরিবর্তনে একটা নম্বর আসে। এবার আপনাদেরকে শিখিয়ে দেবো সেই অপিনিহিতিটা কি। অপিনিহিতিটা কি সেটা আপনাদের একটু শিখিয়ে দিই ঝটপট। অপিনিহিতি, দেখো পিছনে কোনো রস্বই বা রস্য যদি আগে উচ্চারিত হয় তাহলে তাকে আমরা অপিনিহিত বলি। সবসময় মাথার ভিতরে গেঁথে রাখবেন, অপিনিহিতি মানে রস্বই আর একটা রস্যু, রস্বই আর একটা কি রস্যু, এটা হলো অপিনিহিতি। শোনো না, এবার আমি আমাদের হবিগঞ্জ শাখায় ক্লাস নিতে গেলাম না, গতকাল হবিগঞ্জ শাখার স্টুডেন্টরা এটাকে কি বলে জানো? অনুষ্কার। আমি এটাকে বলি অনুসার, আর ওই ফুরিরা কি বলে জানেন? হবিগঞ্জের ফুরিরা বলে স্যার এটা হলো অনুষ্কার। আমি কি অনুষ্কার কি? এটাকে আমরা অনুষ্কার বলি। এটাকে আমরা কি বলি? অনুষ্কার বলি। আসলে এটা কি? অনুসার, তারা বলে অনুষ্কার। কি বলে? অনুষ্কার। আচ্ছা দেখো, অপিনিহিতির উদাহরণ কোনটি? এই রস্যই রস্যু। দেখো এখানে আমি যদি বলি চারি, চারি, এই যে দেখো চারি, এই যে রস্যইটা এটা মাঝখানে ঢুকে পড়বে। এই চয়কার চা, চয়কার চা, এই রসে টুস করে মাঝখানে ঢুকে পড়বে এই র, র ঠিক থাকবে, কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ এখানে প্রথমটা আর শেষেরটা ঠিক থাকবে। এই রস্যই কারটা রস্যই ধ্বনিতে রূপান্তর হয়ে যাবে। এটাকে বলে অপিনিহিতি। চারি, চার। এবার বলে মারি, এই তো দুষ্ট, তোমাকে একটু মারি। তা দুষ্ট মারে কিন্তু অনেক দেখবা, অনেক জায়গায় দেখি, পার্কে দেখি, রিক্সায় দেখি, বিভিন্ন জায়গায় দেখি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে এরকম কি করে? দুষ্ট মায়ের দেয়। এই মায়ের গুলো কিন্তু অনেক জোস, এই মায়ের কোনো ব্যথা পায় না, এই মায়ের গুলো কোনো ব্যথা পায় না। তা মারি আবার কখনো বলে এই দুষ্ট, তোমাকে কিন্তু একটা মায়ের দিব। তা এই যে দেখো ময়কার মা, ময়কার মা, এই র, এই র, এই রস্যই কাটা রস্যই হিসেবে হয়ে গেল। তা বলে মারি, তোমাকে একটু মারি, আবার বলে কি তোমাকে কিন্তু মায়ের দিব। এটা হলো রোমান্টিক মায়ের বা রোমাঞ্চকর মায়ের। এই মায়ের খেতে হাজারো পুরুষ অল টাইম রেডি, হাজারো প্রেমিক অল টাইম রেডি। তাহলে মারি, মায়ের। চারি, চার। আজি, আইস, এই দুষ্ট, আজই কিন্তু তোমাকে আসতে হবে। তারপর বলো আইস, তোমাকে আসতে হবে। আইজিকে আসবো? হ্যাঁ, এই যে আ, আ, জ, জ, হ্যাঁ তোমাকে কিন্তু আইজ আসতে হবে। তাহলে আজি, আয়, চারি, চার, মারি, মায়ের, এগুলো কিসের উদাহরণ? অপিনিহিতি, অপিনিহিতি। ক্লিয়ার? এবার দেখো রস্যইকে দিয়ে দিলাম এবং রস্যুকা দিয়ে দেখো আশু, আশু, এই রস্যকাটা রস্যু হয়ে যাবে। স্বরে আ, এই রস্যকাটা মাঝখানে ঢুকে পড়বে, তালবস্যটা শেষে চলে যাবে। আশু, আউশ। আর একটা উদাহরণ দিতে পারি সাধু, সাধু, এই পাশে গেলে হবে সাউধ, এই রস্যকাটা মাঝখানে ঢুকে পড়বে। ক্লিয়ার সবাই? মনে থাকবে, মনে থাকবে। কথা কর না স্যার, আমি খাইছি মায়ের। রতন বমন, তোমাকে তোমার গার্লফ্রেন্ড মার দিছে? হায় হায় হায়, ফারজানা মিমি মারি মায়ের। স্যার ভালোবাসার মায়ের যে ভালোবাসার মায়ের ভিতর রোমান্টিক আছে। যদি মায়ের মতো মারা যায় তাহলে সব মায়ের ভিতরে কি আছে? রোমান্টিকতা আছে। দ্রুত অপিনিহিতিটা ক্লিয়ার কিনা বলো তো? অপিনিহিতি ক্লিয়ার কিনা? দ্রুত 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 দ্রুত।
দ্রুত এই পরে আমরা পরের প্রশ্নটা আমরা চলে যাই, দেখি পরের প্রশ্নটা কি অপেক্ষা করতেছে। প্রাচুর্য অন্তস্থ জ সমান সমান প্রাচুর্য, এটা কি হবে? এটা অনুসার পরে না, এটা হবে প্রাচুর্য। তা প্রাচুর্য কোন প্রত্যয় যোগে গঠিত শব্দ? একটু খেয়াল করো, মনে রাখবা, চোরারে বুদ্ধি শিখাই দিই। কৃত প্রত্যয় যুক্ত হয় কার সাথে? কৃত প্রত্যয় যুক্ত হয় ভার্বের সাথে। চোরামে বুদ্ধি, কৃত প্রত্যয় যুক্ত হয় ভার্বের সাথে, আর তদ্ধিত প্রত্যয় যুক্ত হয় নাউনের সাথে। তদ্ধিত প্রত্যয় যুক্ত হয় কার সাথে? তদ্ধিত প্রত্যয় মানে নাউন। তাই খেয়াল করো, তদ্ধিত প্রত্যয় মানে নাউন, আর কৃত প্রত্যয় মানে কি? ভার্ব। কথা ক্লিয়ার? কৃত প্রত্যয় মানে কি? ভার্ব, তদ্ধিত প্রত্যয় মানে হলো নাউন। নাউন মানে কি? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বুঝায় না, অর্থাৎ কোনো কিছু নামকে নাউন বলে। আর যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বুঝায় সেটাকে বলে ভার্ব। তো এখানে দেখো, প্রাচুর্য, আমরা নিয়মটা জানি, কোন শব্দের শেষে যদি অন্তস্থ জ থাকে অথবা জ ফলা থাকে, কোন শব্দের শেষে যদি অন্তস্থ জ অথবা জ ফলা থাকে, তাহলে প্রত্যয় হিসেবে সেখানে অন্তস্থ জ বসাতে হয়। যেমন প্রাচুর্য, যেমন প্রাচুর্য, এখানে মূল শব্দ হলো প্রচুর। প্রচুর, প্রচুর যোগ জ, যেহেতু জ আছে, প্রচুর যোগ জ সমান সমান প্রাচুর্য। দেখো এখানে প্রচুর, এটা নাউন নাকি ভার্ব? এই প্রচুর হলো এটা নাউন। সুতরাং নাউন যুক্ত কার সাথে? তদ্ধিত প্রত্যয় মানে নাউন। সুতরাং উত্তরটা 100% তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। কি সহজ না? একদম সহজ, একদম 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 সহজ। সুতরাং প্রচুর যোগ জ সমান সমান প্রাচুর্য। এরকম এরকম তোমার আসতে পারে গাম্ভীর্য। কি আসতে পারে? গাম্ভীর্য। বেসিক ক্লাস করতে হবে কিন্তু ভাইয়ারা। মূল শব্দ হলো গম্ভীর যোগ অন্তস্থ জ সমান সমান গাম্ভীর্য। লিখেছ? লিখেছ? বেসিক বেসিক প্রকৃতি প্রত্যয় ক্লাসে কিন্তু বেসিক ক্লাসটা করাই দেবো আপনাদের, টেনশন আর কোনো কারণ নেই। ওয়াও, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে। এই গানটির রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী, লতিফ সরকার, গগন হরকারা। গগন হরকারা, এটা হবে গগন হরকারা, গগন হরকারা। দ্রুত বলো, ক্লাসটা শেষ করব। গগন হরকারা, মদন মোহন সরকার। দ্রুত বলো, ক্লাস কি শেষ করে দিব? কথা বলো, ক্লাস কি শেষ করে দিব? অনেক রাত হয়েছে, ক্লাস কি শেষ করে দিব? স্যার প্রকৃতি প্রত্যয় নিয়ে অনেক সমস্যা। আরে না, কিসের সমস্যা? যারা বিশেষ করছে পেইড বেজে প্রাইমারিতে নিবন্ধনে 10 থেকে 20 থেকে যারা ভর্তি আছেন, খাদ্য অধিদপ্তর নিয়োগ করছে, ভর্তি আছেন, তারা জিজ্ঞেস করে দেখেন, পানির মতো। জব মেডিসিনে স্যারদের ক্লাস করবে, সবকিছুই পানি পানি লাগবে, পানি পানি। দেখো, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। মানুষ যদি ভাবতো যে এই জায়গাটায় গেলে তার মনের মানুষটিকে পাওয়া যাবে, মানুষ কিন্তু সেই জায়গায় ছুটে যেত, হোক সে নারী হোক সে পুরুষ। যেখানে হোক, যদি কোনো পুরুষ সন্ধান পেত তার মনের মানুষটা অমুক জায়গায় আছে, তাহলে সে কিন্তু ছুটে যেত ওই জায়গাটায়। কোনো নারীও যদি জানতো তার মনের মানুষটা অমুক জায়গায় আছে, সেখানে কিন্তু ছুটে যেত। এই একটা বাউল গানের একটা বিখ্যাত সুর, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে, এটি হলো গগন হরকারার একটা বিখ্যাত গান। এই গানের অনুকরণে আমাদের রবি ঠাকুর, যিনি আমাদের জাতীয় সঙ্গীতটি তিনি রচনা করেছেন। পরীক্ষা আসতে পারে এই যে আমাদের জাতীয় সঙ্গীত কার গানের অনুকরণে বা সুরে তৈরি করা হয়েছে, সেটা হলো এই গগন হরকারের বিখ্যাত একটি গান, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। এই গানটার অনুকরণে কিন্তু আমাদের জাতীয় সঙ্গীতটা রচনা করা হয়েছে, তাই না? স্যার অফলাইনে মিরপুরে ভর্তি হবে? হ্যাঁ, অফলাইনে মিরপুরে ভর্তি হতে পারবা, অফলাইনে মিরপুরে ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। অফলাইনে মিরপুরে, শোনেন, ঢাকার মিরপুরে এসে যদি 6 মাস থাকতে পারেন, 6 মাস থাকতে পারলে আপনি নিশ্চিত আপনার একটা জব হয়ে যাবে। 6 মাস হাতে নিয়ে যদি ঢাকা এসে যদি পড়াশোনা করতে পারেন, মিরপুরে এসে থেকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত লাইব্রেরিতে পড়তে পারেন, আর আমাদের ক্লাসগুলো পড়তে পারেন, নিয়মিত এক্সাম গুলো দিতে পারতেন, চাকরি একটা নিয়ে বাড়ি যাইতে পারবেন, এটা নিশ্চিত থাকেন ইনশাল্লাহ। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার শ্রীকৃষ্ণ কীর্তন পড়া না, গতকাল আমি শ্রীকৃষ্ণ কীর্তন পড়াইছিলাম কোথায় জানো? আমাদের জব মেডিসিন হবিগঞ্জ শাখায়। এই জব হবিগঞ্জ শাখায় গতকাল আমি
অনেক স্টুডেন্ট উপস্থিত ছিল। আমি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা একদম 13টা খণ্ড বুঝিয়ে দিয়েছিলাম। তবে সিলেটের ডিভিশনে মানুষ, হবিগঞ্জের মেয়েরা অনেক রোমান্টিক, ছেলেরা অনেক রোমান্টিক, অনেক হেল্প করেছে যে স্যার আপনি পড়ান, কোনো সমস্যা নেই। আকাশে প্রচন্ড মেঘ করতেছিল, আকাশে বজ্রপাত হচ্ছিল, একদম চারদিক কালো মেঘে অন্ধকার হয়ে গেছিল। কিছুক্ষণ পরে রিমঝিম বৃষ্টি শুরু হয়েছিল। অমনি আমরা শুরু করে দিয়েছিলাম সেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 13টা খণ্ডের কাহিনী। আমার স্টুডেন্টরা পুরো ক্লাসটা মনোযোগ সহকারে ওরা শুনছে। রিয়েলি গতকাল আমি শ্রীকৃষ্ণ কীর্তন ক্লাসটা নিয়ে হবিগঞ্জে অনেক মজা পেয়েছি, স্টুডেন্টরা অনেক মজা পেয়েছে, আবহাওয়াটাও ছিল ওই রকম। ইনশাআল্লাহ আপনাদেরকে ওরকম আবার শ্রীকৃষ্ণ কীর্তন পড়াবো আর একদিন। এবারে প্রশ্ন আসছে, বাংলা ভাষার উদ্ভব হয়েছে এই লাস্ট প্রশ্ন এটা খাদ্য অধিদপ্তর নিয়ে পরীক্ষা আসছে। দেখো 2022 সালে খাদ্য অধিদপ্তর নিয়ে পরীক্ষা আসছে, বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? খাদ্য অধিদপ্তর নিয়ে পরীক্ষা 2022 সালে আসছে। এটা বঙ্গ কামরূপী, প্রাকৃত ভাষা, অনার্য ভাষা নাকি দেশি ভাষা? বলতো। আমাদের এখানে থাকার ব্যবস্থা, ইয়াসিন আরাফাত, আমাদের এখানে থাকার ব্যবস্থা বলতে এখানে অনেক স্টুডেন্ট আছে, তাদের সাথে কথা বললে তুমি মেসে থাকতে পারবা। আচ্ছা এটা কি হবে বলতো? দেখো এই উত্তরটা অনেকে বঙ্গ কামরূপী দিবে, উত্তরটা হবে প্রাকৃত ভাষা, শুদ্ধ উত্তর হবে প্রাকৃত ভাষা। ভালো করে খেয়াল রাখো, আমাদের এইটা দেখো, আমি বারবার বলি, আমাদের একটা মূল কাল্পনিক ভাষার নাম ইন্দো ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয় একটা ভাষা বংশ, এখান থেকে একটা আসছে ইন্দো ইরানীয়। এটা কিন্তু নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই 2025 বইটা দেয়া আছে। দেখো ইন্দো ইরানীয়, এরপর আসছে ভারতীয় আর্য। দেখো কিভাবে বাংলা ভাষাটা আসছে, এরপর আসছে ভারতীয় আর্য। এখান থেকে একটা ভাষা জন্ম লাভ করলো প্রাকৃত ভাষা। ভাষাটার নাম কি? প্রাকৃত ভাষা। এই প্রাকৃত ভাষা থেকে দুটো ভাষা জন্ম লাভ করলো, একটা আমাদের বাংলা ভাষা আর একটা আসছে আমাদের অসমিয়া ভাষা। সিলেটের ওই পার আসাম অঞ্চলের ভাষা অসমিয়া। তাহলে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? এই প্রাকৃত ভাষা থেকে। উত্তরটা হবে প্রাকৃত ভাষা। যদি কোনো কারণে প্রাকৃত ভাষা না থাকে, সেক্ষেত্রে আপনি বঙ্গ কামরূপীতে টিক দিয়ে আসবেন। মনে থাকে জানো, বঙ্গ কামরূপীতে টিক দিয়ে আসবা, মনে থাকবে। কোনো কারণে অপশনে যদি প্রাকৃত ভাষা না থাকে, সেক্ষেত্রে বঙ্গ কামরূপীতে টিক দিয়ে আসতে হবে। কিন্তু অপশনে প্রাকৃত ভাষা, বঙ্গ কামরূপী দুটোটাই থাকলে টিক দিতে হবে প্রাকৃত ভাষা। ক্লিয়ার? এই তথ্য সূত্র বাংলা একাডেমি, আধুনিক বাংলা ব্যাকরণ, বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষা ব্যাকরণ এবং নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই, উচ্চ মাধ্যমিক হায়াত মাহমুদ স্যারের বই, ভাষা শিক্ষা বই, সব জায়গায় লেখা আছে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে প্রাকৃত ভাষা। ক্লিয়ার? মনে থাকবে। স্যার আপনার ক্লাসটা অফলাইনে করতে পারলাম না, বৃষ্টির জন্য যেতে পারলাম না। হারে নাজনীন চৌধুরী মিস করল না, প্রাকৃত নাতে বঙ্গ গট। ওকে। বউ না থাকলে শালী, বউ না থাকলে কি শালী, বউ না থাকলে শালী। এই যে দেখো এটা প্রশ্ন, এটাও খাদ্য অধিদপ্তর নিয়ে পরীক্ষা প্রশ্ন 2012 সালে একটা প্রশ্ন। বাংলা সাহিত্যে মরমী কবি বলা হয় কাকে? বানান ভুল। বাংলা সাহিত্যে মরমী কবি বলা হয় কাকে? বাংলা সাহিত্যে মরমী কবি বলা হয় হাছন রাজাকে। আমরা সবাই জানি এই হাছন রাজা, তার বাড়ি হলো সুনামগঞ্জ। এই বাংলা সাহিত্যের একজন বিখ্যাত, তিনি হলো হাছন রাজা, তিনি হলেন, তার বাড়ি হলো সুনামগঞ্জ। তাকে বাংলা সাহিত্যে মরমী কবি বলা হয় হাছন রাজাকে, তাই না? নেশা লাগিল বাঁকাতে নয়নে নেশা লাগিল, তার বিখ্যাত গান নেশা লাগিল, তাই না? নেশা লাগিল। আরো একটা গান আছে কি জানো? এই হাছন রাজা আরো একটা বিখ্যাত গান আছে, ভুলে গেছি, এখনো অনেক রাত হয়ে গেছে তো গানটা ভুলে গেছি। নেশা লাগিলেরও একটা গান আমার মনে আছে। আর একটা গান জানি কি তোমরা বলো তো? খেয়াল করো, এই যে আজকে যে আমরা ক্লাসগুলো করলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে বলি, যারা বিশেষ পরীক্ষা 48তম পরীক্ষা দিবেন, 49তম পরীক্ষা দিবেন, এই 48 অথবা 49তম বিশেষ পরীক্ষা যারা দিবেন, তাদেরকে বলি, তাদের আমাদের অফলাইন যদি আপনি ভর্তি হন, সারা বাংলাদেশের সকল শাখায় আপনি 8,000 টাকায় আপনি অফলাইনে ভর্তি হতে পারবেন। আর আপনি যদি মনে করেন আপনার এলাকায় জব মেডিসিনের শাখা নেই, সেক্ষেত্রে আপনি অনলাইনে মাত্র 4,000 টাকা দিয়ে আপনি কি করতে পারবেন? 1 বছরের পূর্ণাঙ্গ ফুল কোর্স করতে পারবেন আমাদের জব মেডিসিনে। এরপর যদি মনে করেন যে স্যার আমি একটা খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দিব, খাদ্য অধিদপ্তরে একটা কোর্স করব,
খাদ্য অধিদপ্তর, আচ্ছা খাদ্য অধিদপ্তর পরে শিখি আমরা যদি প্রাইমারি একটা ফাউন্ডেশন কোর্স করি, প্রাইমারি একটা ফাউন্ডেশন কোর্স যদি করি আমরা, তাহলে এটা বেসিক থেকে একদম প্রাইমারি বেসিক থেকে যদি একটা কোর্স করি, তাহলে আমাদের অফলাইন যদি করি আমাদের সারা বাংলাদেশের সকল শাখায় অফলাইনে আপনাকে এটা নিবে 6,000 টাকা, 8,000 টাকা থেকে 2,000 টাকা মাইনাস 6,000 টাকা ভর্তি হতে পারবেন। আর এটা যদি আপনি অনলাইনে সারা বাংলাদেশে আমাদের করেন, অনলাইনে করতে পারবেন মাত্র 1,550 টাকায়। আর এর সাথে কিন্তু লেকচার শিট গাইড বই একদম ফ্রি, আপডেট একদম গত সপ্তাহে প্রকাশ পেয়েছে লেকচার শিট, হাইলাইটস একদম ফ্রি, বইগুলো হাইলাইটস সবই ফ্রি। এবার দেখেন আপনি যদি আমাদের কোনো 10 থেকে 20তম গ্রেড কোন কোর্সে ভর্তি হন, প্রিলি প্লাস লিখিত যে কোনো কোর্সে যদি ভর্তি হন, তাহলে অবশ্যই আপনাকে অফলাইনে পে করতে হবে 6,000 টাকা এবং অনলাইনে 1,550 টাকা। সেম জিনিস আপনি যদি নিবন্ধন কোর্সে ভর্তি হন, 19তম নিবন্ধন কোর্সে, সেক্ষেত্রে আমাদের সেম কোর্স ফি, সেম কোর্স ফি, সেম কোর্স ফি। আর যদি স্পেশাল খাদ্য অধিদপ্তর যদি কেউ ক্লাস করতে চান, আমাদের 2.5 মাসের একটা কোর্স খাদ্য অধিদপ্তরের কোর্স, আর এই কোর্সটার কোর্স ফি হলো মাত্র 600 টাকা, মাত্র 600 টাকা। আর অফলাইনে যদি করতে চান মাত্র 3,000 টাকা। ওকে, তা এই 600 টাকায় অনলাইনে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে খাদ্য অধিদপ্তরের শতভাগ কমনের জন্য এই কোর্সটা আপনি করতে পারবেন। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, এবার মনে পড়েছে, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। হ্যাঁ, একা পাখি গানটা প্রেজেন্ট, ভেরি গুড। আয়না দিয়ে চাইয়ে দেখি পাকড়া চুল আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই। বাহ, দেলোয়ার হোসেন ফৌজ, বাহ, নাইস ক্লাস, থ্যাংক ইউ স্যার। 25/4/2025 আমি ভর্তি হয়েছি, এখনো আমার কোনো লেকচার শিট পাইনি। কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নাই, তুমি আমাদের হটলাইন নাম্বারে কল দাও। তো আমাদের হটলাইন নাম্বারটা আমি একটু লিখে দিচ্ছি আপনাদেরকে, হটলাইন নাম্বারটা একটু লিখে দিচ্ছি। আমাদের হটলাইন নাম্বারটা দেখো অনেক লেখা আছে, আমাদের হটলাইন নাম্বারটা আবার বলে দিচ্ছি। হটলাইন নাম্বার 01901 0190151950। এই যে হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, একদম হোয়াটসঅ্যাপে আপনি কল দিয়ে আপনি ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। কার কোন প্রশ্ন আছে? সোনা বন্দি আমার দিওয়ানা বানাইলে, বাহ সাবিনা মমতাজ, সুন্দর একটা। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে, এইখান থেকে হাসুন আজাদ, পাগল মন, মন রে মন কেন এত কথা বলে, আমি এটা জানি না, তবে এটা জানি যে সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলে এটা হাসন রাজার গান। নেশা লাগিলে লাগবে, এটা এটা হাসন রাজা, এটা হাসন রাজা, বাহ। তার আর কোনো কাছে? ওকে, এই যে দেখো আমাদের জব ভ্যাকেন্সি ভর্তি কোর্স সংক্রান্ত বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের 501, 502 এরকম একদম 509 পর্যন্ত আছে। আর যাদের কোনো আর্থিক সমস্যা যাদের থাকবে, তারা আমাদের হটলাইন নাম্বারে কল করে আপনার আর্থিক সমস্যার কথা বলবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে ভর্তি করতে পারবেন। একটা স্ক্রিনশট রেখে দেন সবাই, একটা স্ক্রিনশট রেখে দেন। এতক্ষণ যারা কষ্ট করে আমাদের ক্লাসটা করলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সবসময় জব মেডিসিনের সাথে থাকবেন, ইনশাআল্লাহ একটা কিছু হবে। বিশেষ ক্যাডার না হয় একজন শিক্ষক হতে পারবেন, না হয় একজন সরকারি অফিসার হতে পারবেন। যারা তখন আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জব মেডিসিনের সাথে থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল সবার সাথে। এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এসি বন্ধ আছে, মেবি এসি বন্ধ অবশ্যই।